আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমি আজকে টার্গেট করেছি সমাস পড়াবো। তবে যেই সমাস অনেকের কিনা পড়তে ৬ মাসেরও বেশি সময় লেগে যায়, সেই সমাস আমরা একটা ক্লাসে পুরোটুকু শেষ করে দিব। এটা বললে আসলে একটু ওভার কমিটমেন্ট হয়ে যাবে। আজকে আমরা সমাসের সেই বেসিক গুলো নিয়ে আলোচনা করব, যে বেসিক গুলো জানলে তুমি সহজে বাসায় পড়ে বুঝতে পারবা এবং যেই যে জায়গা থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন আসলে তুমি উত্তর করতে পারবা। পাশাপাশি আজকে ক্লাসের স্লাইডের একদম লাস্টে গিয়ে আমি সব প্রিভিয়াস ইয়ার গুলোতে বিভিন্ন বোর্ডে যে সমাস প্রশ্নগুলো এসেছে সেগুলো অলরেডি সর্ট করে রেখেছি। সেগুলো দেখে তুমি কিন্তু খুব ভালো মতো তোমার প্রিপারেশনটা নিতে পারবা। অলরাইট, সো আজকে আমরা ক্লাসে কি করব? আজকে আমরা ক্লাসে মূলত সমাসের বেসিক যে জায়গাগুলো সেগুলোতে ফোকাস করব। সমাসের ইম্পর্টেন্ট যে কনফিউশন বা কোয়েরি গুলো সেগুলো সলভ করব। যারা যারা সালাম দিচ্ছ সবাইকে একবার বলে দিচ্ছি ওয়ালাইকুম আসসালাম। যারা জিজ্ঞেস করছে ভাইয়া কেমন আছেন, আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আই এম সো হ্যাপি এন্ড সো এক্সাইটেড টু বি ইন দিস ক্লাস। অলরাইট, সো আজকে আমরা পড়বো হচ্ছে সমাস। সমাসের একটুখানি বেসিক নিয়ে আজকে আমাদের মূল আলোচনা। তো তোমাদের বন্ধু যারা এই ক্লাসটা বুক করেছে তাদেরকে একটু মেসেজ দিয়ে তোমরা বলে দাও, এবং তোমাদের গ্রুপগুলোতে, মেসেঞ্জার গ্রুপগুলোতে, তোমাদের কলেজের গ্রুপগুলোতে জানিয়ে দাও যে ফারহান ভাইয়ার ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। আজকে আর সময় নষ্ট করার কোনো সময় নাই। ক্লাস 6 থেকে আমরা অনেকে সমাস পড়ছি এবং বোঝার চেষ্টা করছি, কিন্তু স্যাডলি আনফরচুনেটলি অনেকে প্রপারলি মনোযোগ না দিয়ে পড়ার কারণে এখনো সমাসটা আয়ত্তে আনতে পারিনি। আজকে আমরা চেষ্টা করব আমাদের এতদিনের যত পাপ, সেই পাপ খণ্ডন করার, অর্থাৎ সমাস নিয়ে এতদিনের যত সমস্যা সব সমস্যা দূর করার। ওকে, চলো তাহলে আমরা কথা না বাড়িয়ে সমাসের বেসিক নিয়ে আলোচনা শুরু করে দিই। সমাসের একদম বেসিক নিয়ে আলোচনা আমরা শুরু করে দিব। সমাস যদি তোমাকে আইডেন্টিফাই করতে হয় তাহলে সমাসের 5টা এলিমেন্ট আছে, যে 5টা এলিমেন্ট সম্পর্কে তোমার ভালো একটা আইডিয়া থাকতে হবে। এই 5টা এলিমেন্ট কি কি? সমস্ত পদ, ব্যাসবাক্য, সমসমান পদ এবং পূর্বপদ ও পরপদ। আমরা বাকি সবগুলো ঠিকঠাক মতো চিনি। আমাদের ঝামেলা লেগে যায়, আমাদের মাথাটা গুলিয়ে যায় হচ্ছে পূর্বপদ আর পরপদ নির্ণয় করতে গিয়ে, এবং পূর্বপদ ও পরপদ অনেক বইতে এখনো ভুল লেখা আছে, এবং এটার কারণে আমাদের স্টুডেন্টরা ওভারঅল বাংলাদেশে অনেক কনফিউজ থাকে। এবং শুধুমাত্র এই বেসিকটা ক্লিয়ার না থাকার কারণে স্টুডেন্টরা সারা জীবন ধরে সমাস নিয়ে স্ট্রাগল করে, এবং সমাস মুখস্থ করা ছাড়া তাদের আর কোনো উপায় থাকে না। সো আজকে আমরা একদম বেসিক থেকে শুরু করব। আর ইউ রেডি? ওকে, যারা যারা বলছো ভাই আমি পেইড ব্যাচের, ভেরি গুড। পেইড ব্যাচে তো আরো বিস্তারিত ক্লাস নিবই। আমাদের পেইড ব্যাচে হচ্ছে সমাসের উপর 2টা আলাদা ক্লাস আছে, তারপর একটা কিউএনএ ক্লাস আছে, ঠিক আছে? এরপর আমাদের গ্রুপ, আমাদের যে পেইড ফেসবুক গ্রুপ আছে, সেখানেও তোমরা চাইলে প্রশ্নগুলো করে উত্তরগুলো জেনে নিতে পারো। ওকে, ঠিক আছে, চলো আমরা স্টার্ট করি তাহলে। সমাসের আমরা শুরু করব হচ্ছে এই 5টা উপাদান দিয়ে, যেগুলোকে প্রতীতীয় বলা হয়। এত কঠিন টার্ম মনে না থাকলে সমস্যা নেই। সমস্যার 5টা মূল যে এলিমেন্ট সেটা নিয়ে আমরা শুরু করব। ওকে, চলো তাহলে শুরু করা যাক। আমরা ছোটবেলা থেকে যেটা সমস্যা হয়, আমরা একদম সহজ একটা উদাহরণ দিয়ে সমাস শেখা শুরু করি। এই জন্য আমরা পূর্বপদ আর পরপদ আলাদা করতে পারি না। চলো আজকে একটু ব্যতিক্রম একটা এক্সাম্পল দিয়ে স্টার্ট করি, সেটা হচ্ছে রাজপথ। ঠিক আছে, সেটা হচ্ছে রাজপথ। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, রাজপথের ব্যাসবাক্য কি? রাজপথের ব্যাসবাক্য হচ্ছে পথের রাজা। পথের রাজা। ওকে, ঠিক আছে। এইবার চলো আমরা একটা একটা করে আইডেন্টিফাই করি যে আসলে কোনটাকে কি বলে, কোন এলিমেন্টটাকে কি বলে। সেটা যদি চিনতে পারি, সমাস চেনা, সমাস নির্ণয় করা, সমাস আইডেন্টিফাই করা একদম পানি পানি ব্যাপার হয়ে যাবে, একদম পান্তা ভাতের মতো সহজ হয়ে যাবে। চলো প্রথমে আমরা দেখি রাজপথ, এটাকে কি বলবো? ওভারঅল যে রাজপথ, এটাকে আমরা কি বলবো? এই রাজপথ, আচ্ছা আবার লিখি দাঁড়াও। সো আমরা শিখবো হচ্ছে রাজপথ, ঠিক আছে? এইটার ব্যাসবাক্য হচ্ছে পথের রাজা। পথের রাজা। ওকে, এখন প্রথম প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এই যে রাজপথ, এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে সমস্ত পদ। এটাকে কি বলে? সমস্ত পদ। তোমাদের দরকার হলে তোমরা একটু তোমাদের খাতায় লিখে নোট করে নাও। এটাকে বলা হচ্ছে সমস্ত পদ। এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে সমস্ত পদ। ওকে, ফাইন। এরপরে আমরা এই যে পুরোটুকু পার্ট পথের রাজা, এটাকে বলবো হচ্ছে আমরা ব্যাস বাক্য। এটাকে বলবো হচ্ছে ব্যাস বাক্য।
খুবই সহজ। সমস্ত পদ চিনলাম, ব্যাস বাক্য চিনলাম। তারপরে ব্যাস বাক্যের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সবগুলোকে আলাদা আলাদা করে এক একটা সমসমান পদ বলে। যেমন পথের এটা একটা সমসমান পদ, রাজা এটা আরেকটা সমসমান পদ। ঠিক আছে, এইটা একটা সমসমান পদ, সমসমান পদ। পথের এটা একটা সমসমান পদ, আবার রাজা এটা আরেকটা সমসমান পদ। মনে করো যদি একটা ব্যাস বাক্য হতো এরকম, হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, এখানে প্রত্যেকটা শব্দ এক একটা করে সমসমান পদ। হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, সবগুলো আলাদা আলাদা করে এক একটা সমসমান পদ। ক্লিয়ার? ওকে, তো চলো তাহলে আমরা তিনটে এলিমেন্ট অলরেডি শিখে ফেলেছি। একটা হচ্ছে সমস্ত পদ কাকে বলে, পুরো যে সমাসটা সেটাকে বলা হচ্ছে সমস্ত পদ। ব্যাস বাক্য হচ্ছে যে বাক্যাংশটা, যেমন ফর এক্সাম্পল সিংহাসন, এটার ব্যাস বাক্য কি? সিংহ চিহ্নিত আসন। এটার সমস্ত পদ কোনটা? সিংহাসন। এটাতে সমসমান পদ কি কি আছে? এটাতে হচ্ছে সিংহ একটা সমসমান পদ, চিহ্নিত একটা সমসমান পদ এবং আসন একটা সমসমান পদ। এই সবগুলোই আমাদের কাছে ক্লিয়ার, কিন্তু আমরা যেই জায়গাটা নিয়ে আনক্লিয়ার থাকি, বিভিন্ন ব্যাকরণ বইতে যে পার্টটাতে ভুল লেখা থাকে, সেই জায়গাটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেটা হচ্ছে ভাইয়া কোনটাকে পূর্বপদ বলে এবং কোনটাকে পরপদ বলে। এখানে তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, তোমরা এবার আমাকে বলো এখানে পূর্বপদ কোনটা এবং এখানে পরপদ কোনটা। এইটা যদি তোমরা জাস্ট আইডেন্টিফাই করতে পারো, দেখবে যে সমাস তোমাদের 50% এখানেই হয়ে যাবে। কোনটা এখানে পূর্বপদ কোনটা, পরপদ কোনটা? পূর্বপদ মানে হচ্ছে আগের পদটা, পরপদ মানে হচ্ছে পরের পদটা, তাই তো? আচ্ছা, আজকের ক্লাসটা কত ঘন্টার মধ্যে শেষ হতে পারে? আমরা আজকের ক্লাসটা 1.5 ঘন্টার মধ্যে শেষ করব। পূর্বপদ কোনটা, পরপদ কোনটা? আচ্ছা, তোমাদের বন্ধুরা যারা ক্লাস বুক করেছে কিন্তু এখনো জয়েন করেনি, তাদেরকে জলদি জলদি বলো ক্লাসে জয়েন করে ফেলতে। আমরা খুব মজা করে একটা ক্লাস করছি। এখানে পূর্বপদ কোনটা, পরপদ কোনটা? ইয়েস, হাই হ্যালো, মাত্র জয়েন করেছো, সবই বুঝলাম। প্রশ্ন হচ্ছে পূর্বপদ কোনটা, পরপদ কোনটা? পথের রাজা। আচ্ছা, একজন বলছে পথের রাজা। পূর্বপদ হচ্ছে পথের, নাহিদা বলছে পূর্বপদ হচ্ছে পথের আর পরপদ হচ্ছে রাজা। ওকে, এই তো তোমরা কিন্তু ভুল করছো, এই তো তোমরা ভুল করছো। ঘটনা হচ্ছে, দেখো ভালো মতো বুঝে নাও, সমস্ত পদ মানে এই যে সমাসটা আছে না, তুমি একটা জিনিস সিম্পলি বুঝো, সমাস এই টপিকটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই 5টা এলিমেন্টের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিমেন্ট হচ্ছে এইটা, সমস্ত পদ। তুমি যখন পূর্বপদ এবং পরপদ নির্ণয় করতে যাবা, সব সময় সমস্ত পদ থেকে নির্ণয় করবা। এইটা থেকে তুমি পূর্বপদ আর পরপদ নির্ণয় করবা। এইখানে যেটা আগে সেটা হবে পূর্বপদ, এইখানে যেটা পরে সেটা হচ্ছে পরপদ। এই কারণে কিন্তু এমন একটা বেছে বেছে এমন একটা সমাস নিয়েছি যেটাতে সমস্ত পদে যেই শব্দটা আগে, ব্যাস বাক্যে সেই শব্দটা পরে, আবার সমস্ত পদে যে শব্দটা পরে, ব্যাস বাক্যে সেই শব্দটা আগে। দেখে শুনে বেছে বুঝে এইটা আমি এই এক্সাম্পলটা নিয়েছি যাতে তোমাদের এই ভুলটা ভাঙে। সমস্যা হয় কি জানো, ক্লাস 6-এ যখন বাচ্চাদেরকে সমাস প্রথম শেখানো শুরু হয়, তখন যে এক্সাম্পলটা দিয়ে আমরা শুরু করি সেটা হচ্ছে আমাদের অতি প্রিয় সিংহাসন। সিংহাসনের ব্যাস বাক্য হচ্ছে সিংহ চিহ্নিত আসন। এখন এটার ব্যাস বাক্যেও সিংহ আগে, আবার এটার সমস্ত পদেও সিংহ আগে। এই জন্য বাচ্চারা ভাবে কি, তোমরাও ইনক্লুডিং ইয়োরসেলফ, তোমরা যেটা ভাবো যে এইখানে যেটা আগে থাকবে সেটাই মনে হয় পূর্বপদ, এইখানে যেটা পরে থাকবে সেটাই মনে হয় পরপদ। ব্যাপারটা মোটেও এরকম না। সব সময় মনে রাখবা, সমাসের পূর্বপদ আর পরপদ তোমাকে নির্ণয় করতে হবে এই জায়গা থেকে। সমাসের পূর্বপদ আর পরপদ তোমাকে নির্ণয় করতে হবে সমস্ত পদ থেকে। কোত্থেকে? এই সমস্ত পদ থেকে নির্ণয় করতে হবে। এটা যদি আগে থাকে তাহলে এটা পূর্বপদ, এটা যদি পরে থাকে তাহলে এটা পরপদ। তুমি ব্যাস বাক্যে কোথায় কোন সমাস আছে এটা দিয়ে পূর্বপদ নাকি পরপদ আইডেন্টিফাই করতে পারবা না। ক্লিয়ার? এটা ক্লিয়ার কিনা একটু বলো। এখন তোমরা যদি আমার কাছে রেফারেন্স চাও, একদম ভালো একটা রেফারেন্স দেই, সেটা হচ্ছে যে হায়াত মাহমুদ স্যারের, যিনি 21শে পদক প্রাপ্ত ব্যাকরণ ও নির্মিতি, এই বইটার মধ্যে তোমরা দেখবা যে তোমাদেরকে বলা হয়েছে যে সমস্ত পদ থেকে পুরো, যদিও অ্যাকচুয়ালি রাজা হবে, তাও এখানে রাজ লিখি, এবং পরপদ কোনটা? পদ।
ঠিক আছে, এইখান থেকে নিলাম। ক্লিয়ার হলে এবার একটু ক্লিয়ার লিখে ফেলো, আর আমি সরে দাঁড়াচ্ছি, তোমরা চাইলে স্ক্রিনশট নিতে চাও, স্ক্রিনশট নিতে পারো চাইলে। জি আচ্ছা, জি এতদিন যারা ভুল পড়েছো, আজকে যারা প্রথম এটা সঠিক বলে জানলা তার হাত তোলো দেখি। এতদিন যারা ভুল জানতা, আজকে যারা প্রথম এটা জানতে পারলা তার হাত তোলো দেখি। আচ্ছা, যারা মাত্র এসেছে দেখে বলছে আমাকে আবার বোঝাতে, তাদের জন্য বলছি এই ক্লাসটা রেকর্ড থেকে যাবে, এরপরে তুমি আবার এই ক্লাসটা দেখে নিও। হ্যাঁ আচ্ছা, ডান। ভেরি গুড, ওকে ডান, বুঝতে পারলাম। এখন চলো আমরা একটু সামনে আগাই তাহলে। এইবার আমরা একটু সামনে আগাই, দেখি এই পোলটা তোমাদেরকে দেই। যৌবন সূর্য কোন ধরনের শব্দ? ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটে 12-13 সালে এসেছে। দেখি এটা আমরা পারি কিনা, দেখি এইটা আমরা পারি কিনা। ওকে লেটস সি। হ্যাঁ, এই প্রশ্নের উত্তর দাও দেখি। যৌবন সূর্য কোন ধরনের শব্দ? এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটে আসা প্রশ্ন 2012-13 সালে। সন্ধিজাত, সমাসবদ্ধ, প্রত্যয়জাত নাকি উপসর্গজাত? কি হবে এটার উত্তর? দ্রুত বলো। যৌবন সূর্য, যৌবন রূপ সূর্য, এটা একটা কর্মধারয় সমাস, তার মানে বোঝা যাচ্ছে এটা একটা সমাসবদ্ধ শব্দ, সমাসবদ্ধ শব্দ। পারবো? গ্যাস, কারেক্ট অ্যান্সার হচ্ছে বি, সমাসবদ্ধ শব্দ। ওকে ভেরি গুড, ঠিক আছে। তাহলে আমরা ক্লাসের একেবারে শুরুতেই সমাসের যে 5টা এলিমেন্ট আছে, সমস্ত পদ, ব্যাস বাক্য, সমসমান পদ, পূর্বপদ, পরপদ, আমরা খুব ভালো করে এটা চিনে নিলাম। এবং ছোটবেলা থেকে আমরা পূর্বপদ আর পরপদ ভুলভাবে আইডেন্টিফাই করতাম। আজকে আমি একদম তোমাদেরকে রেফারেন্স সহ বললাম যে পূর্বপদ আর পরপদ কোনটা হবে। আশা করি আর কখনো কারোর ভুল হবে না, আর কখনো কারোর ভুল হবে না। দেখে নিই ফার্স্ট সেকেন্ড থার্ড কারা হলো আমাদের পোলটাতে। ফার্স্ট সেকেন্ড থার্ড কারা হলো একটু দেখে নিই। সো ফার্স্ট হয়েছে জিয়াউস সাফা জেরিন, সেকেন্ড হচ্ছে অর্পিতা এবং থার্ড হচ্ছে আবিদা সুলতানা। তোমাদের তিনজনকে অনেক অনেক কংগ্রাচুলেশন। ওকে ঠিক আছে, তারপর দেখি এইবার। এইবার আমাদের পরবর্তী আলোচনা যে বাংলা ব্যাকরণে সমাস কিন্তু মূলত 4 প্রকার। বাংলা ব্যাকরণের সমাস মূলত 4 প্রকার, এর বাইরেও আরো বিভিন্ন প্রকারের সমাস আছে, কিন্তু সবগুলো ব্যাকরণ বইতেই আমরা জানি যে সমাস হচ্ছে কয় প্রকার। সমাস হচ্ছে মূলত 4 প্রকার। দেখে নেই একটু আলাদা করতে শিখি। দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস এবং কর্মধারয় সমাস। এখানে কোনটাতে কোন পদের অর্থ প্রধান সেটা দেওয়া আছে, কোনটাতে কোন পদের অর্থ প্রধান এটা দেওয়া আছে। আমি তোমাদেরকে একটু বেসিক আইডিয়া দিয়ে দিই এবং একটা নিনজা টেকনিকের মাধ্যমে শেখাই যে কোনটাতে কোন পদের অর্থ প্রধান কিভাবে মনে রাখবো। দেখো, প্রথম কথা হচ্ছে দ্বন্দ্ব সমাস। প্রথমটা হচ্ছে কি দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব মানে কি? দ্বন্দ্ব মানে হচ্ছে কনফ্লিক্ট, বা দ্বন্দ্ব মানে হচ্ছে মারামারি। তো মারামারিতে দুইটা পক্ষ থাকে এবং দুইটা পক্ষেরই শক্তি সামর্থ্য সেম হয়। যেমন মনে করো ব্রাহ্মণবাড়িয়ার মারামারি, যেমন মনে করো তোমার ব্রাজিল আর্জেন্টিনা ফ্যানদের মারামারি, বুঝছো? দুই পক্ষেরই শক্তি সামর্থ্য সেম টু সেম থাকে, দুইটা পক্ষ থাকে, দুই পক্ষই সমানে সমান থাকে। তার মানে দ্বন্দ্ব সমাসেও পূর্বপদ এবং পরপদ দুই পদের অর্থের প্রাধান্য সেম থাকবে, কেউ কারোর চেয়ে কোনো অংশে কম নয়, কেউ কারোর চেয়ে কোনো অংশে কম নয়। ওকে ঠিক আছে। আচ্ছা, ক্লাসের রেকর্ড কোথায় পাবা? আমাদের যে গ্রুপ আছে ফেসবুক ফ্রি গ্রুপটা, সেই গ্রুপে তোমাদেরকে আমি জানিয়ে দিব, লিংক দিয়ে দিব। এখন এত উতলা হওয়ার কিছু নেই, যেটা পড়াচ্ছি সেটা পড়ো, গুরুত্বপূর্ণ জিনিস মিস হয়ে গেলে পরে এটা আর পাবা না। তাহলে আমরা এটা বুঝছি, দ্বন্দ্ব সমাস যদি ক্লিয়ার হয়, এবার একটু দ্বন্দ্ব সমাসটা দেখে নেই। দ্বন্দ্ব সমাসটা ক্লিয়ার আমাদের কাছে সবার? দ্বন্দ্ব সমাসে পূর্বপদ আর পরপদ উভয় পদের অর্থ প্রধান। দুইটা এরকম সমাস আছে যেখানে পরপদের অর্থ প্রধান। এখন তোমাদেরকে এটা মনে রাখতে পারার, তোমাকে মনে রাখতে পারার নিনজা টেকনিকটা আমি এখন শেখাবো, একটু মনোযোগ দাও। তৎপুরুষ সমাস এবং কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস এবং কর্মধারয় সমাস, এই দুইটা সমাসেই পরপদের অর্থ প্রধান। কোন পদের অর্থ প্রধান? পরপদের অর্থ প্রধান, পরপদের অর্থ প্রধান। এখন ভাইয়া এটা মনে রাখবো কিভাবে যে তৎপুরুষ আর কর্মধারয় পদের যে পরপদের অর্থ প্রধান, এটা কিভাবে মনে রাখবো? চলো একটা নিনজা টেকনিক দিয়ে শিখি। দেখো,
এইখানে তৎপুরুষ একটা র আছে, দেখেছো? র আছে। তারপরে দেখো কর্মধা রয়, এখানে একটা র আছে, এবং পর এখানেও র আছে, পর এখানেও র আছে। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে তৎপুরুষ এবং কর্মধা রয় দুইটা সমাসে র আছে। র দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে পূর্বপদ আর পরপদ কোনটার মধ্যে র আছে, পর পদের মধ্যে র আছে। তার মানে কর্মধারয়, তার মানে কর্মধারয়, তারপর হচ্ছে তৎপুরুষ, তৎপুরুষ এবং পরপদ, এবং পরপদ। দেখো সবগুলোর মধ্যে কি আছে, সবগুলোর মধ্যে একটা র আছে, তাই আমরা মনে রাখতে পারবো খুব সহজে, মনে রাখতে পারবো খুব সহজে যে কর্মধারয় তৎপুরুষ সমাসে পরপদের অর্থ প্রধান। বুঝছি, নিনজা টেকনিকটা বুঝতে পেরেছি? ক্লিয়ার হলে এবার একটু ক্লিয়ার বলে ফেলো। ওরে বাবা, একজন বলছে আমি ব্রাহ্মণবাড়িয়ার ছেলে, আজকে তো আমার কপালে শনি আছে দেখতে পাচ্ছি। বুঝতে পেরেছো এটা কিভাবে মনে রাখবো? আর বহুব্রীহি সমাস মনে রাখা সবচেয়ে সহজ। বহুব্রীহি সমাস হচ্ছে যেখানে পূর্বপদের অর্থ প্রাধান্য পায় না, যেখানে পরপদের অর্থ প্রাধান্য পায় না, যেখানে অন্য কোন একটা পদের অর্থ প্রাধান্য পায়, সেটাকে আমরা বলি হচ্ছে বহুব্রীহি সমাস, সেটাকে আমরা বলি হচ্ছে বহুব্রীহি সমাস। ওকে, ঠিক আছে। নিনজা টেকনিকটা বুঝতে পেরেছি আমরা? ক্লিয়ার আমাদের কাছে? চলো এইবার ক্লিয়ার হলে একটু ক্লিয়ার বলে ফেলো, ক্লিয়ার হলে একটু আমরা ক্লিয়ার বলে ফেলি। ক্লিয়ার, ভেরি গুড। আচ্ছা চলো এবার একটু আমরা দেখি যে আমাদের 10 মিনিট স্কুলের যে কোর্সটা আছে, কোর্সটাতে আসলে কিভাবে ভর্তি হওয়া যায়। চলো সেটা একটু দেখে আসি। প্রথমে আমরা যেটা করব, প্রথমে হচ্ছে আমরা 10 মিনিট স্কুলের যে ওয়েবসাইটটা, 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে যাব। ওকে, 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে যাই, 10ms.com লিখলে 10 মিনিট স্কুলের ওয়েবসাইটটাতে আমরা চলে যাব। খুবই ভালো। 10 মিনিট স্কুলের ওয়েবসাইটটাতে আমরা চলে গেলে তারপর কি করব, আমরা 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে চলে যাওয়ার পরে আমরা হচ্ছে ক্লাস 6 to 12 এখানে ক্লিক করব। তারপরে আমাদের যেটা ক্লাস সেটা সিলেক্ট করে ফেলি, এইচএসসি সিলেক্ট করলাম। তারপরে দেখো এখানে সবগুলো কোর্স দেওয়া আছে, এখানে সবগুলো কোর্স কিন্তু দেওয়া আছে, দেখেছো? সো তোমরা এইচএসসি 27 অনলাইন ব্যাচ বাংলা এইখানে ক্লিক করো, বিস্তারিত দেখোতে ক্লিক করো। তারপরে দেখো এখানে কিন্তু সবগুলো খুব সহজে কোর্সে কিভাবে ভর্তি হওয়া যায়, বই ছাড়া কিভাবে ভর্তি হওয়া যায়, বই সহ কিভাবে ভর্তি হওয়া যায়, কোর্সটি কিনুন বাটনে ক্লিক করো। বই সহ যদি কিনতে চাও তাহলে এখানে প্লাস বাটনে ক্লিক করো, তারপর হচ্ছে এগিয়ে যান এই বাটনটাতে ক্লিক করো। এখন দাম দেখাচ্ছে 3600 টাকা, কিন্তু এটার একটা ডিসকাউন্ট প্রোমো কোড এই লাইভ ক্লাসে আমি তোমাদেরকে দিব, যে ডিসকাউন্ট প্রোমো কোডটা যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে তোমরা সর্বোচ্চ ডিসকাউন্ট পাবা। সো আমাদের ক্লাসে আজকে কারা কারা এরকম আছো যে কোর্সে ভর্তি হবা কিনা সেটা দেখার জন্য বা বোঝার জন্য আজকে লাইভ ক্লাসটা করতে এসেছো, তারা একটু কমেন্টে জানাও যে ভাইয়া আমি এখনো আপনাদের পেইড ব্যাচে ভর্তি হই নাই, বাট আজকের ক্লাসের পর ইনশাআল্লাহ ভর্তি হয়ে যাব। ওকে, ক্লিয়ার আমাদের কাছে পুরো ব্যাপারটা? ঠিক আছে, চলো আবার আমরা ক্লাসে ফেরত যাই, আবার আমরা ক্লাসে ফেরত যাই। সো আমরা তাহলে এখন পর্যন্ত কি কি পড়লাম? আমরা এখন পর্যন্ত মূলত মোটা দাগে দুইটা জিনিস ক্লিয়ার করলাম। এক, এই যে সমাসগুলা, সমাসের যে মূল 5টা উপাদান রয়েছে, সমস্ত পদ, ব্যাস বাক্য, তারপর হচ্ছে সমসমান পদ, এরপর পূর্বপদ, পরপদ, এই 5টা কিভাবে আইডেন্টিফাই করতে হয় এটা শিখে নিলাম। এরপর অর্থের প্রাধান্য অনুসারে যে সমাসকে আমরা 4টা প্রকারে ভাগ করেছি, কোন সমাসে কোন পদের অর্থ প্রধান, কোন সমাসে কোন পদের অর্থ প্রধান। ওকে, ক্লিয়ার? চলো এইবার আমরা একটা একটা করে এই প্রকারভেদগুলোর আরো বিস্তারিত চলে যাই। এবার আমরা একটা একটা করে প্রকারভেদগুলোর বিস্তারিত চলে যাই। প্রথমে আমরা শিখবো হচ্ছে দ্বন্দ্ব সমাস। প্রথমে আমরা কি শিখবো? প্রথমে আমরা শিখবো হচ্ছে দ্বন্দ্ব সমাস। বাহ বাহ, চমৎকার। দীপ্রয় বলছে আপনাদের সব কোর্স নেওয়া আছে, তাহলে আজকে ফ্রি ক্লাস কেন করতে আসলে আবার? এই ক্লাস তো আমরা অলরেডি পেইড ব্যাচে করাবোই। আচ্ছা, তাহলে আমরা প্রথমে একটু দ্বন্দ্ব সমাসটা বোঝার চেষ্টা করি। প্রথমে আমরা দ্বন্দ্ব সমাসটা বোঝার চেষ্টা করি। দ্বন্দ্ব এই শব্দটার অর্থ কি বলতো? দ্বন্দ্ব শব্দের অনেক অর্থ আছে, তো দ্বন্দ্ব শব্দের একটা অর্থ কিন্তু এইটা, দ্বন্দ্ব শব্দের একটা অর্থ কিন্তু এইটা যে মারামারি। ঠিক আছে, দ্বন্দ্ব শব্দের একটা অর্থ কি? মারামারি, মারামারি। ইংরেজিতে বলা হচ্ছে কনফ্লিক্ট, কনফ্লিক্ট।
মনে করো উত্তরায় একজন চিটার ধরা পড়েছে, বিকাশ ফ্রড, তাকে সবাই মিলে আচ্ছা মতন মার দিচ্ছে। তো যে ঘটনাটা হচ্ছে, ঘটনাটা ভালো হচ্ছে না, তো এটাকে বলা হচ্ছে গণধোলাই, বা নতুন ভাষায় এটাকে বলা হচ্ছে মব। এখন এটা কিন্তু আসলে কোনো মারামারি হচ্ছে না, এটা কি হচ্ছে, এটা হচ্ছে একপাক্ষিক মাইর। আমাদের দ্বন্দ্ব সমাস আসলে একপাক্ষিক মাইর নিয়ে কথা বলে না, আমাদের দ্বন্দ্ব সমাস কনফ্লিক্ট বা মারা মারি নিয়ে কথা বলে, মারা মারি নিয়ে কথা বলে। তো এই দ্বন্দ্ব সমাসে যখন মারামারি হয়, মারামারি মানে কি, মারামারি মানে হচ্ছে দুইটা কন্ডিশন মাথায় রাখতে হবে। একটা হচ্ছে দুইটা পক্ষ থাকবে মারামারিতে, এবং দুইটা পক্ষ সমানে সমান হবে, সেম সেম বাট ডিফারেন্ট, সমান সমান, সমান সমান হবে। তার মানে মনে করো বাংলাদেশে যখন ফিফা ওয়ার্ল্ড কাপ চলে, তখন বাংলাদেশে দেখবা যে দুইটা বড় ফ্যান বেজ আছে, ব্রাজিল এবং আর্জেন্টিনা। তারা দেখবা যে এক ধরনের অনলাইন মারামারির মধ্যে জড়িয়ে পড়েছে। দুই পক্ষই সমান সমান, দুই পক্ষই কি, দুই পক্ষই সমান সমান। এক্স্যাক্টলি দ্বন্দ্ব সমাসে এটাই হয়। দ্বন্দ্ব সমাসে দুইটা পদ বসে এবং দুইটা পদেরই অর্থ সমান সমান থাকে। ফর এক্সাম্পল, দ্বন্দ্ব সমাসের যদি আমি কিছু এক্সাম্পল দেই, মা বাবা। দেখো এখানে পূর্বপদ মা, পরপদ হচ্ছে বাবা। এখানে আমি বলতে পারি না যে মায়ের প্রাধান্য বেশি বা বাবার প্রাধান্য বেশি, কোনোটাই আমি বলতে পারি না। এখানে মায়েরও প্রাধান্য আছে, মায়েরও অর্থে প্রাধান্য আছে, বাবারও অর্থে প্রাধান্য আছে। এই জন্য দ্বন্দ্ব সমাস, এই জন্য এটা দ্বন্দ্ব সমাস হয়েছে, কারণ এখানে পূর্বপদ এবং পরপদ দুই পদেরই অর্থের প্রাধান্যটা সমান, দুই পক্ষই সমানের সমান। তারপর হচ্ছে যে মনে করো এমন হতে পারে কলম পেন্সিল, এরকম হতে পারে, ঠিক আছে। আবার মনে করো ভাই বোন, এটাও হতে পারে। তারপর হচ্ছে দা কুমড়া, এটাও হতে পারে, দুইজনের অর্থে প্রাধান্য সমান। সো তোমরা এবার কিছু এক্সাম্পল দাও তো দেখি, তোমরা এবার কিছু এক্সাম্পল দাও দেখি। দ্বিগু সমাস এখন আর প্রথম যে বড় চারটা ক্যাটাগরি আছে, মেইন ক্যাটাগরির মধ্যে দ্বিগু সমাস এখন আর নাই। দুই পক্ষই সমান। এখন দেখি তোমরা একটা করে এক্সাম্পল দাও, তাহলে আমি বুঝে ফেলবো যে দ্বন্দ্ব সমাসটা তোমাদের কাছে ক্লিয়ার। দ্বন্দ্ব সমাসে কি, মা ও বাবা বলেছে একজন, ওকে। আচ্ছা, একজন বলছে এই ক্লাস পেইড ব্যাচে নিয়েছেন, কিন্তু তাও আপনি ফ্রি ক্লাস নেবেন বলে আজকে করতে এসেছি। থ্যাংক ইউ, ইটস অ্যাবসলিউটলি মাই প্লেজার। যখন শিক্ষক হিসেবে আমি দেখি যে স্টুডেন্টরা আমার ক্লাস এনজয় করছে, এর চেয়ে আনন্দের বা এর চেয়ে গর্বের কিছু হয় না। হ্যাঁ, তোমরা যখন রেজাল্ট ভালো করো, লাইফে শাইন করো, আমি অনেক প্রাউড হই, সেটা ঠিক। কিন্তু আমার খুবই 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 ভালো লাগে যখন আমি দেখি যে আমি একটা ক্লাস নিতে এসেছি এবং তোমরা সেই ক্লাসটাকে এনজয় করছো। এটা আমার কাছে আরো বেশি ভালো লাগে। দাদা দাদি বলেছে একজন, 19-20 বলেছে। ওই যে লিহাদ পণ্ডিত, সে বলেছে সেও তার বান্ধবী। আচ্ছা, আব্বু আম্মু বলেছে, বই খাতা, দাদা দাদি, সকাল বিকাল, রাইট, ঘরে বাইরে, সোনা রূপা, ভেরি গুড, আসা যাওয়া, দেনা পাওনা, অনেক এক্সাম্পল এরকম হতে পারে। সো দ্বন্দ্ব সমাস যাদের কাছে ক্লিয়ার, এবার আমরা কমেন্টে লিখে ফেলি ভাইয়া ক্লিয়ার। দ্বন্দ্ব সমাস ক্লিয়ার হলে এবার একটু ক্লিয়ার লিখে ফেলি। দ্বন্দ্ব সমাস যদি ক্লিয়ার হয়, এবার একটু ক্লিয়ার লিখে ফেলি। ওকে, দ্বন্দ্ব সমাস ক্লিয়ার সবার কাছে? সবচেয়ে সহজ আমার কাছে মনে হয় দ্বন্দ্ব সমাস, পানির মতো সহজ হচ্ছে দ্বন্দ্ব সমাস। আচ্ছা, হ্যাঁ, নামাজ রোজা বলেছে একজন, মামা মামি বলেছে, যাকে তাকে একজন বলেছে, হাজবেন্ড ওয়াইফ, বাবারে বাবা, পণ্ডিতের দল, ওটা ইংরেজি শব্দ, সমাস হবে না ওইটা। ক্লিয়ার, ওকে। সারিকা হোসনা বলছে ক্লিয়ার, ভেরি গুড। মোটামুটি বেশিরভাগ স্টুডেন্টদের কাছে ক্লিয়ার, বুঝে ফেললাম। তারপরে দেখি কিছু এক্সাম্পল, যেমন এই যে পিতা মাতা, ন্যায় অন্যায়, মতি গতি, ঠিক আছে, খাতাপত্র, রূপগুণ, রাত দিন, রাজা প্রজা, গমনাগমন, মাতা পিতা, দম্পতি, ভাই বোন, মেয়ে জামাই, এগুলো আমরা একটু পড়ে রাখবো, আমাদের এইচএসসি বা অ্যাডমিশনে কাজে লাগবে। ঠিক আছে, সো যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, একটা প্রোমো কোডের কথা বলেছিলাম, যে প্রোমো কোডটা দিয়ে তোমরা সর্বোচ্চ ডিসকাউন্টে আমাদের কোর্সে ভর্তি হতে পারবা, সেটা হচ্ছে ফারহান এইচএসসি 27। এই প্রোমো কোডটা যদি তোমরা ব্যবহার করো, তাহলে 3000 টাকা যে কোর্সটা, সেই কোর্সটাতে মাত্র 2000 টাকায় তোমরা এনরোল করতে পারবা। তার মানে আমার এই প্রোমো কোডটার মূল্য হচ্ছে 1000 টাকা। ফারহান এইচএসসি 27। ওকে, আমাকে একটু তোমরা কমেন্টে জানিও তো যে আজকের ক্লাসে কি এইচএসসি 26 ব্যাচের কেউ আছো কিনা।
যদিও এই ক্লাসটা মূলত এইচএসসি 27-এর জন্য, কিন্তু এইচএসসি 26 ব্যাচেরও যদি কেউ থেকে থাকো তার জন্য কি পেইড ব্যাচের সমাধান আছে সেটা আমি তোমাদেরকে বলে দিব, তার জন্য আলাদা প্রোমো কোড আছে সেটা আমি তোমাকে বলে দিব। আচ্ছা ওকে ঠিক আছে, চলো এবার পরেরটাতে যাই। অলুক দ্বন্দ্বের উদাহরণ, হ্যাঁ এই একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে ফার্স্টে এই জিনিসটা বুঝাবো। তো আমরা তো নানান রকম দ্বন্দ্ব চিনি, হ্যাঁ এখন অলুক দ্বন্দ্ব জিনিসটা আসলে কি? অলুক শুধুমাত্র অলুক, এই যে অলুক, এটা শুধুমাত্র দ্বন্দ্বের ক্ষেত্রেই হয় তা না, এটা তোমাদের কর্মধারয় অলুক কর্মধারয় সমাসেও পাবা, আবার হচ্ছে সরি অলুক তৎপুরুষ সমাসেও পাবা, আবার হচ্ছে অলুক বহুব্রীহি সমাসেও পাবা। তার মানে অলুক এটা বিভিন্ন সমাসের নামের আগে বসতে পারে। অলুক তাহলে কি একটা জেনারেল টাইপ। কথা হচ্ছে ভাইয়া অলুক দিয়ে আসলে কি বোঝায়, অলুক দিয়ে কি বোঝায়? ওকে, অনেকে এইচএসসি 26-এ দেখতে পাচ্ছে, ঠিক আছে এইচএসসি 26-এর জন্য কি করা যায় আমি দেখাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এই অলুক জিনিসটা আসলে কি? অ এটা মানে হচ্ছে না, অ এটা মানে হচ্ছে না, আর লুক এটা মানে হচ্ছে লোপ পাওয়া, লুক এটা মানে হচ্ছে লোপ পাওয়া। তার মানে অলুক অর্থ কি? অলুক অর্থ হচ্ছে লোপ না পাওয়া। প্রশ্ন হচ্ছে যে ভাইয়া কি লোপ না পাওয়া? উত্তর হচ্ছে বিভক্তি। একদম ব্যানারের মতো বড় বড় করে লিখলাম। অলুক শব্দের অর্থ হচ্ছে লোপ না পাওয়া, এবং কি লোপ না পাওয়া? সেটা হচ্ছে বিভক্তি লোপ না পাওয়া। যেই সমাসের ব্যাস বাক্যে যে বিভক্তিগুলো থাকে, বিভক্তি কোনগুলা? যেমন মনে করো ফর এক্সাম্পল একটা সমাস লিখি, দুধে ভাতে। এখন দুধে ভাতে, এই যে আমি লিখলাম দুধে ভাতে, এখানে মূল শব্দ হচ্ছে দুধ, এর সাথে একটা যুক্ত হচ্ছে এ বিভক্তি, এখানে মূল শব্দ হচ্ছে ভাত, এর সাথে যুক্ত হয়েছে একটা এ বিভক্তি। দেখো এই যে এইখানে যখন আমি দুধে ভাতে, যখন ব্যাস বাক্য ছিল দুধে ভাতে, এরপর যখন এটা সমাসবদ্ধ হলো বা সমস্ত পদ পেলাম দুধে ভাতে, তখন দেখো এখানে কিন্তু এই বিভক্তিটা লোপ পায় নাই, এই বিভক্তিটা লোপ পায় নাই, তাই এটাকে আমরা অলুক দ্বন্দ্ব বলতে পারি। তাই এটাকে আমরা কি বলতে পারি? অলুক দ্বন্দ্ব বলতে পারি। ক্লিয়ার এতটুকু? অলুক দ্বন্দ্ব বলতে পারি, ঠিক আছে ওকে ভেরি গুড। ঠিক আছে অলুক দ্বন্দ্ব। এখন তাহলে অলুক দ্বন্দ্ব কি বুঝছি? অলুক দ্বন্দ্ব বুঝলে চলো এই প্রশ্নের উত্তর দিয়ে আসি, দেখি অলুক দ্বন্দ্বের উদাহরণ কোনটা? মহারাজ গণ্ডগ্রাম অকাল নাকি দুধে ভাতে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। দেখি এটা আমরা মনোযোগ দিলে অলরেডি উত্তর তো বলেই দিয়েছি, দেখি পারি কিনা। ইয়েস দাও, এটার উত্তর দাও। মহারাজ গণ্ডগ্রাম অকাল, এটা কি হবে? এটার উত্তর হবে হচ্ছে অলুক দ্বন্দ্বের উদাহরণ কোনটা? এটা হচ্ছে দুধে ভাতে, কারণ মূল শব্দটা ছিল দুধ আর ভাত, দুধ তার সাথে যুক্ত হচ্ছে একটা এ বিভক্তি, ভাত তার সাথে যুক্ত হচ্ছে একটা এ বিভক্তি, যেটা কিনা যখন সমাসবদ্ধ হয়েছে তখন লোপ পায় নাই, এই এ বিভক্তিটাও লোপ পায় নাই, এই এ বিভক্তিটাও লোপ পায় নাই, এই কারণে দিস শুড বি দা কারেক্ট আনসার দুধে ভাতে। দুধে ভাতে অলুক দ্বন্দ্বের উদাহরণ হচ্ছে দুধে ভাতে। ক্লিয়ার? ওকে ভেরি গুড, যারা যারা সঠিক উত্তর দিয়েছো। সো ফার্স্ট হয়েছে তাসিন আলম, সেকেন্ড হচ্ছে সাব্বির, এবং থার্ড হয়েছে আফিয়া আনজুম। তোমাদের তিনজনকে অনেক অনেক কংগ্রেচুলেশন। এরপর আমরা যাব হচ্ছে কর্মধারয় সমাসে। বলো তো দেখি কতটুকু মনে আছে দেখি। কর্মধারয় সমাসে কোন পদের অর্থ প্রধান বলো দেখি? কর্মধারয় সমাসে কোন পদের অর্থ প্রধান বলো তো, মনে আছে কিনা? কর্মধারয় সমাসে কোন পদের অর্থ প্রধান একটু আগেই পড়িয়েছি, কিন্তু যারা লেটে জয়েন করেছো তারা তো মিস করেছো, কিন্তু যারা সঠিক সময় জয়েন করেছো তারা বলো কর্মধারয় সমাসে কোন পদের অর্থ প্রধান? ইয়েস, সঠিক উত্তর হচ্ছে কর্মধারয় সমাসে পরপদের অর্থ প্রধান। কর্মধারয় সমাসে কি পদের অর্থ প্রধান? পরপদের অর্থ প্রধান। ঠিক আছে, চলো আমরা কিছু এক্সাম্পল দেখি, যেমন পুণ্যভূমি, মিঠা কড়া, নীলোৎপল, ফুলের মতো কুমারী, এইগুলা। আচ্ছা, তো কাঁচকলা কোন সমাসভুক্ত? দেখি এটা তোমরা আমাকে ক্লাস ডিসকাশনে বলো। দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, অব্যয়ীভাব সমাস নাকি বহুব্রীহি সমাস? কাঁচা যে কলা, কাঁচা কলা, এখন বলো
কি হবে তাহলে? কারেক্ট অ্যান্সার কি হবে? ক্লাস ডিসকাশনে বলো। কাঁচকলা কোন সমাসভুক্ত? প্রশ্ন নম্বর 3। কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হচ্ছে কর্মধারয় সমাস। ওকে, এখন আমরা কর্মধারয় সমাসের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটা নিয়ে আলোচনা করব। আর উই রেডি? আমরা উপমান আর উপমিত কর্মধারয় সমাস কয়জন চিনি? আমরা হাত তুলি দেখি। আমরা দেখি ইয়েস অর নো বলো। যদি তুমি উপমান আর উপমিত কর্মধারয় সমাস আলাদা করতে পারো তাহলে তুমি হচ্ছে কমেন্টে লিখো ইয়েস। আর তুমি যদি উপমান আর উপমিত কর্মধারয় সমাস আলাদা করতে না পারো তাহলে কমেন্টে লিখো হচ্ছে নো। উপমান আর উপমিত কর্মধারয় সমাস যদি আলাদা করতে পারো তাহলে কমেন্টে লিখো ইয়েস, আর উপমিত আর উপমিত আর উপমান কর্মধারয় সমাস আলাদা করতে না পারলে কমেন্টে লিখো নো। আমার আজকে টার্গেট হচ্ছে তোমাদেরকে এমন একটা নিনজা টেকনিক শেখাবো যে জীবনে তো কখনো উপমান আর উপমিত কর্মধারয় সমাস ভুলবা নাই, তুমি তোমার সকল বন্ধু বান্ধবী যারা আজকে ক্লাসে আসেনি তাদেরকেও শিখাইতে পারবা, তাদেরকেও একদম তাক লাগাই দিতে পারবা। ওকে, ইয়েস নো দুইটাই দেখছি। চলো আমরা এইবার একটা নিনজা টেকনিকে চলে যাই। এইবার হচ্ছে আমরা একটা নিনজা টেকনিকে চলে যাই। উপমান আর উপমিত সমাস আমরা আলাদা করব। ফার্স্ট একটা এক্সাম্পল দেই। সেটা হচ্ছে ভারতের একজন প্লেয়ার ছিল, তার নাম হচ্ছে বাইচুং ভুটিয়া। কি নাম? বাইচুং ভুটিয়া। এখন আমি বললাম বাইচুং ভুটিয়া কার মতো খেলে? বাইচুং ভুটিয়া আরেকজন ফুটবল প্লেয়ার রোনালদোর মতো খেলে। রোনালদো এর মতো খেলে। ওকে, বুঝলাম? বাইচুং ভুটিয়া রোনালদোর মতো খেলে। এখন এই কথা যখন শুনলো বাইচুং ভুটিয়াকে তুলনা করা হচ্ছে রোনালদোর সাথে, রোনালদো তো এমনিতেই খুব মনে করো ইগোইস্টিক, সে তো শুনে ভীষণ চেতে গেল, বললো কি বাইচুং ভুটিয়া কোথাকার কে? আমি এতগুলো ইউসিএল জিতেছি, আমি এতগুলো ব্যালন ডিওর জিতেছি, আমার সাথে কিনা তুলনা হচ্ছে কোথাকার কোন বাইচুং ভুটিয়া যার নামও আমি জীবনে কোনোদিন শুনি নাই। তার মানে কি হলো? আমরা যদি একটু সিম্পলি দেখি, এই যে বাইচুং ভুটিয়া আর এই যে রোনালদো এর সাথে তুলনা করা হলো। রোনালদোর সাথে কি করা হলো? এই ব্যাটার সাথে, রোনালদোর সাথে যার সাথে তুলনা সেটাই হলো রোনালদো। যার সাথে তুলনা সেটাই হলো গিয়ে আমাদের এখানে রোনালদো। আর এইখানে যদি আমরা দেখি বাইচুং ভুটিয়া, সেটা হচ্ছে যাকে তুলনা করা হলো, যাকে তুলনা করা হয় সেই হচ্ছে এই বাইচুং ভুটিয়া। এই দুটো বুঝছি, রোনালদো হচ্ছে যার সাথে তুলনা করা হয়েছে আর বাইচুং ভুটিয়া হচ্ছে যাকে তুলনা করা হয়েছে। এখন মনে রাখবা সেটা হচ্ছে এই যে রোনালদোকে যখন তুলনা করা হলো, রোনালদোর সাথে যখন তুলনা করা হলো, রোনালদো কি বোধ করলো? অপমান বোধ করলো। রোনালদো অপমান বোধ করলো। এতটুকু বুঝছি কিনা, এতটুকু মনে রাখতে পারবো কিনা একটু বলো। ইয়েস, অনেকেই বলছে যে বাইচুং ভুটিয়া আবার কে? এক্স্যাক্টলি, রোনালদো তাই বলতো। তো রোনালদো বলছে বাইচুং ভুটিয়া আবার কে? সো রোনালদো তো এই তুলনার কথা শুনে রোনালদো তো খুব অপমানিত হয়ে গেল। রোনালদোর কি হলো? রোনালদোর হলো অপমান। তো আমি যদি বলি বাইচুং ভুটিয়া রোনালদোর মতো খেলে, তাহলে রোনালদোর কি হবে? রোনালদোর হবে হচ্ছে অপমান। ঠিক আছে, ক্লিয়ার এতটুকু? এখন আমি তোমাদেরকে একটা কবিতা লিখে দেই, এই কবিতাটা একটু মুখস্থ করতে হবে। সহজ কবিতা, কঠিন না, আমার বানানো কবিতা, স্বরচিত। সেটা হচ্ছে যার সাথে তুলনা তার হয় অপমান, যার হয় অপমান তার নাম
তার নাম উপমান। দেখো তো ছড়াটা কেমন লাগলো, আর মনে রাখতে পারবা কিনা? যার সাথে তুলনা তার হয় অপমান, যার হয় অপমান তার নাম উপমান। ছড়াটা মনে রাখতে পারবা কিনা একটু বলো এবার। ছড়াটা মনে রাখতে পারবা, বলো। যার সাথে তুলনা তার হয় অপমান, যার হয় অপমান তার নাম উপমান। তার মানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এইখানে রোনালদো কি, এখানে রোনালদো হচ্ছে উপমান, কারণ এই বেচারার অপমান হয়েছে, এর সাথে তুলনা করা হয়েছে। ক্লিয়ার? ওই যে আরিশানুর আমাদের রেগুলার স্টুডেন্ট, ও বলেছে যার সাথে তুলনা তার হয় অপমান, যার হয় অপমান তার নাম উপমান। ভেরি গুড। আচ্ছা একজন বলছে এসএস নিব, দাঁড়াও বাবা আমি লিখে লিখে ঠিক আছে। আচ্ছা সাজি আঞ্জেল বলছে অসাধারণ ভাই, আসলে আপনি বেস্ট, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ভাইয়া সাইডে যান, বাবারে বাবা আমার লেখা কবিতা আমারে সরাই দিচ্ছে বোর্ড থেকে, দেখো পোলাপেনের কি পণ্ডিতি। বুঝেছি, স্ক্রিনশট নিয়েছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এতটুকু মাথায় রাখতে হবে কিন্তু। হ্যাঁ, এখন আরেকটা শব্দ আছে, তো এখানে শব্দ আছে মূলত দুইটা, একটা হচ্ছে উপমান আর একটা হচ্ছে উপমেয়, অথবা একই শব্দ মানে অন্য নাম, সেটা হচ্ছে উপমিত। আমরা মূলত যদি উপমানটা মনে রাখতে পারি তাহলে আমাদের হবে। আমরা যদি একটা মনে রাখতে পারি উপমান, বাইনারিতে কি হয় 1 আর 0, তার মানে তুমি যদি জানো দুইটা টার্ম আছে, একটা হচ্ছে উপমিত আর একটা হচ্ছে উপমান, তুমি যদি উপমান কোনটা এটা বের করতে পারো তাহলে বাই ডিফল্ট তাহলে নিশ্চয়ই অন্য যেটা আছে সেটা হবে হচ্ছে উপমেয় বা উপমিত। ক্লিয়ার? আচ্ছা পারবো, ওকে ঠিক আছে বুঝছি। চলো এইবার আমরা উপমান আর উপমিত কর্মধারয় সমাসের একটা আলাদা চার্ট তৈরি করি। লেটস সি। উপমান আর উপমিত আমরা এবার আলাদা করতে শিখি। উপমান আর উপমিত এবার কি করব, আলাদা করব। সো এদিকে লিখলাম হচ্ছে উপমান, আর এদিকে লিখলাম হচ্ছে উপমিত। উপমিত এই দুইটা কর্মধারয় সমাস যদি তুমি আলাদা করতে পারো, সমাসের 70% প্রশ্ন এই দুইটা থেকেই আসে। সো এই দুইটাতে একটু স্পেশাল অ্যাটেনশন আমাদের দিতে হবে। প্রথম ফিচার সেটা হচ্ছে উপমান আর উপমিতের মধ্যে প্রথম ফিচার যেটা, আচ্ছা প্রথমে একটা করে এক্সাম্পল লিখে ফেলি তাহলে বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে এক্সাম্পল, সেটা হচ্ছে উপমান কাজল কালো। কাজল কালো মানে হচ্ছে কাজলের মতো কালো, ঠিক আছে। আর ওইদিকে উপমিতের এক্সাম্পল যদি লিখি সেটা হচ্ছে মনে করো চন্দ্রমুখ। চন্দ্রমুখ মানে হচ্ছে মুখ চন্দ্রের ন্যায়, মুখ চন্দ্রের ন্যায়। এক্সাম্পল দুটো বুঝছি। আচ্ছা চলো এইবার একটা একটা করে ফিচার আমরা আনলক করি, দেখি উপমানের ফিচার কোনগুলা, উপমানের বৈশিষ্ট্য কোনগুলা, উপমিতের বৈশিষ্ট্য কোনগুলা। চলো সেগুলো একটু দেখি। উপমানে কি থাকে, যার সাথে তুলনা সে থাকে। যার সাথে তুলনা সে থাকে। উপমানে কি হয়, যার সাথে তুলনা সে থাকে। বুঝেছি। এখন উপমিততে দেখি চন্দ্রমুখ, মুখ চন্দ্রের ন্যায় মানে মুখটা চাঁদের মতো, তার মানে যার সাথে তুলনা চাঁদ সে তো আছে, তার মানে এটা 2 নাম্বার ফিচার হচ্ছে যার সাথে তুলনা সে থাকে, অর্থাৎ সেম টু সেম। তাহলে ভাই আলাদা করবো কিভাবে, দুটোতে একই হলো। এই দুটো বুঝছি, এই ফিচারটা বুঝছি। তার মানে তোমার উপমান কর্মধারয় সমাস এবং উপমিত কর্মধারয় সমাস দুই জায়গায় যেই বেচারার সাথে তুলনা করা হয়েছে, এখানে মুখ চন্দ্রের ন্যায় মানে মুখটা চাঁদের মতো, চাঁদ আছে, এখানে কাজলের মতো কালো, এখানে কাজলের সাথে তুলনা করা হয়েছে, কাজলটা হচ্ছে উপমান। তার মানে উপমান আর উপমিত কর্মধারয় সমাস দুই সমাসেই উপমান পদটা থাকে, উপমান পদটা থাকে যার সাথে তুলনা, অর্থাৎ উপমান যেটাকে বলছি উপমান থাকে। উপমান উপস্থিত, উপমান উপস্থিত, এখানেও সেম উপমান উপস্থিত, উপমান উপস্থিত।
এখন তো প্রশ্ন হচ্ছে ভাইয়া তাহলে আলাদা করবো কিভাবে দুটো যদি সেম সেম হয়? দাঁড়াও, অপেক্ষা করো, সবুর করো, সবুরে মেয়া ফলবে। এতটুকু বুঝতে পেরেছি। এইবার ইম্পর্টেন্ট জায়গা যেখানে আমাদের পরিবর্তন আসবে সেটা হচ্ছে কাজলের মতো কালো। তার মানে যে তুলনাটা করা হয়েছে সেটা কোন একটা কমন গ্রাউন্ডের ভিত্তিতে তুলনা করা হয়েছে, একটা কমন গ্রাউন্ড যেটাকে ব্যাকরণের ভাষায় বলা হচ্ছে সাধারণ ধর্ম। অর্থাৎ কাজলের সাথে যে জিনিসটারই তুলনা করা হোক তার উল্লেখ আবার এখানে করা নাই, কিন্তু কাজলের সাথে কি করা হয়েছে, কালো যারই তুলনা করা হয়েছে, মনে করো আমার এই চুলের তুলনা করা হয়েছে কালো। তো এই যে কাজলের সাথে যে তুলনাটা করা হয়েছে, তুলনাটা করা হয়েছে একটা কমন গ্রাউন্ডের বেসিসে। অর্থাৎ সাধারণ ধর্ম থাকে, কি থাকে, সাধারণ ধর্ম, সাধারণ ধর্ম থাকে, সাধারণ ধর্মের উল্লেখ থাকে। ঠিক আছে, সাধারণ ধর্মের উল্লেখ থাকে। এইবার দেখো উপমিত কর্মধারয় সমাসে কি সাধারণ ধর্ম আছে বলো তো? তোমরাই বলো, উপমিত কর্মধারয় সমাস এক্সাম্পল থেকে তোমরা বলো সাধারণ ধর্ম আছে নাকি নাই? সাধারণ ধর্ম থাকে না। এই যে দেখো ক্লিয়ার কিনা এবার? চন্দ্রমুখ মুখ চাঁদের ন্যায়, তার মানে মুখের সাথে চাঁদের তুলনা করা হচ্ছে, খুবই ভালো কথা। আমার মুখটা যদি চাঁদের সাথে তুলনা করা হয় তাহলে আমি খুবই খুশি হব, কিন্তু আমার মুখ কি চাঁদের মতো গোল, নাকি আমার মুখের চাঁদের মতো নিজস্ব কোনো আলো নাই, নাকি আমার মুখটা চাঁদের মতো জলজল করে, নাকি আমার মুখটা অন্য কারোর কাছ থেকে আলো ধার নেয়, নাকি আমার মুখটা চাঁদের মতো আলো প্রতিফলিত করে, কোনো কিছু কিন্তু বলা নাই। অর্থাৎ মুখের সাথে চাঁদের যে তুলনা হচ্ছে, কিসের ভিত্তিতে তুলনা হচ্ছে, ওই কমন গ্রাউন্ডটা কিংবা সাধারণ ধর্মটার উল্লেখ এখানে নাই। এই কারণে এটাকে কি বলা হচ্ছে, এই কারণে এটাকে উপমিত কর্মধারয় সমাস বলা হচ্ছে। ফর এক্সাম্পল আমরা যখন বাইচুং ভুটিয়ার সাথে রোনালদোর তুলনা করেছি, তাদের মধ্যে কিন্তু একটা কমন গ্রাউন্ড আছে, দুইজনই ফুটবলার। কিন্তু আমি কি চাইলে নাজমুল হাসান শান্ত বাংলাদেশের ক্রিকেটার তার সাথে মেসির তুলনা করতে পারবো? পারবো না। কেন? কারণ হচ্ছে নাজমুল হাসান শান্ত হচ্ছে ক্রিকেট খেলে আর মেসি হচ্ছে ফুটবল খেলে। একজন ক্রিকেটার একজন ফুটবলার, একজন ক্রিকেটার ভালো নাকি ফুটবলার ভালো আমি তো তুলনা করে বলতে পারি না। বুঝতে পেরেছো? তার মানে কমন গ্রাউন্ডটা যদি থাকে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে উপমান কর্মধারয় সমাস। এই কমন গ্রাউন্ড বা সাধারণ ধর্মটা যদি না থাকে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। ইয়েস, আমি সরে দাঁড়াচ্ছি, এবার স্ক্রিনশট নাও। আমি সরে দাঁড়াচ্ছি, এইবার তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো। ঠিক আছে, হ্যাঁ বাবা, এই ক্লাসের স্লাইড ক্লাসের পরে দিয়ে দিব, চিন্তা করো না। আমরা একটু এবার বলি কমেন্টে, যে ক্লাস ডিসকাশনে একটু বলি যে উপমান আর উপমিত কর্মধারয় সমাস কি আর জীবনে আমরা কখনো ভুলবো কিনা, এবং আমরা আজকে যেই বন্ধু বান্ধবীরা আজকে ক্লাসটাতে আসে নাই, ফাঁকিবাজি করেছে, মিস করেছে, আফসোস করবে যারা, তাদেরকে আমরা নিজেরা সরাসরি সামনাসামনি উপমান আর উপমিত কর্মধারয় সমাস বুঝিয়ে দিতে পারবো কিনা? পারবো? নোট করে ফেলেছি, নাহিদা বলেছে, ভেরি গুড। ওকে, সো এই ক্লাসের রেকর্ড এবং ক্লাসের স্লাইড দুইটাই তোমরা পরবর্তীতে পাবা, কিন্তু একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো, ক্লাসটা ফাঁকিবাজি করো না। ঠিক আছে, ওকে, ভেরি গুড। চলো এবার প্রশ্ন সলভ করি একটা। গল্পপ্রেমিক কোন সমাস বলো দেখি, দেখি তোমাদের একটা পোল দেখ, গল্পপ্রেমিক কোন সমাস? ওরে বাবা, এসএস বলেছে যে মরে গেলেও ভুলবো না, কাম সারছে। মুনকার নাকিরের কাছে গিয়ে আবার এটা বললো না, হ্যাঁ, পরে আবার বিপদ হবে। ইয়েস, বলো এটার উত্তর বলো। ইনশাল্লাহ বলবো পারবো ভাইয়া। গল্পপ্রেমিক শব্দটি কোন সমাস? ষষ্ঠী তৎপুরুষ, দ্বিতীয় তৎপুরুষ কর্মধারয় সমাস নাকি উপমান কর্মধারয় সমাস? এটার উত্তর কি? সাফাবার শিও না বলেছে মনে হয় ভুলবো না। জি, ক্লাস রেকর্ড থাকবে, কিন্তু রেকর্ডের ভরসায় না থেকে এখন লাইভে পড়াচ্ছি, লাইভে একটু পড়ে নাও। একজন বলছে ভাইয়া লেট করেছি বলে বুঝি নাই, এটা কি আমার দোষ না তোমার দোষ বলো? অলরাইট, সো কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হচ্ছে
সি কারেক্ট অ্যান্সার হবে, সি সি সি, কর্মধারের সমাস হবে সি। হায় রে সর্বনাশ। আচ্ছা চলো, সো এটার মধ্যে আমরা কি কি শিখে ফেলেছি? আমরা উপমান কর্মধারে শিখে ফেলেছি, উপমিত কর্মধারের সমাস শিখে ফেলেছি। এইবার একটু চলো রূপক কর্মধারের সমাসটা একটু দেখে নেই, আর মধ্যপদলোপী কর্মধারের সমাসটা একটু দেখে নিব। মধ্যপদলোপী আর রূপক কর্মধারের সমাসটা এবার আমরা একটু বুঝে নিব। ওকে চলো দেখি মধ্যপদলোপী কর্মধারের সমাস কোনটা। মধ্যপদলোপী কর্মধারের সমাস কোনটা সেটা হচ্ছে এক্সাম্পল দেখালে বুঝবা। যেমন সাহিত্য বিষয়ক সভা, এখানে এই যে সাহিত্য এটা হচ্ছে কি আমাদের পূর্বপদ, এখানে যে সভা এটা হচ্ছে কি আমাদের পরপদ। কিন্তু এইখানে বেচারা, এইখানে বেচারা বিষয়ক একটা শব্দ ছিল, এইটা ছিল আমাদের এখানে মধ্যপদ, এ কিন্তু বাদ পড়ে গেছে। জীবন রক্ষার বীমা রক্ষা বাদ পড়ে গেছে, স্মৃতি রক্ষার্থে সৌধ রক্ষার্থে বাদ পড়ে গেছে, স্বর্ণের মতো উজ্জ্বল এখানে দেখো দুইটাই বাদ পড়ে গেছে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া মধ্যপদ কি মধ্যেই বসে? উত্তর হচ্ছে যে না, একটা ব্যাস বাক্যে পূর্বপদ এবং পরপদ বাদ দেওয়ার পরে যা থাকে সেটাই মধ্যপদ। একটা এক্সাম্পল দিয়ে একটু তোমাদেরকে দেখাই দিই, একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে একটু দেখাই দিই মধ্যপদ আসলে কোনটাকে বলে। ফর এক্সাম্পল আমাদের পছন্দের গায়ে হলুদ অনুষ্ঠান, গায়ে হলুদ। এখন এটার ব্যাস বাক্য কি? এটার ব্যাস বাক্য হচ্ছে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। প্রশ্ন হচ্ছে যে ভাই এটার পূর্বপদ কোনটা পরপদ কোনটা? এটা পূর্বপদ কোনটা আর পরপদ কোনটা? তো এটার পূর্বপদ হচ্ছে গায়ে, এটার পরপদ হচ্ছে হলুদ। তো এখানে তাহলে আমরা গায়ে আর হলুদ দুইটা পেয়ে গেলাম, দুইটার মধ্যে আমাদের পূর্ব ও পরপদ পাওয়া গেল। এখন বাকি যতটুকু আছে, এই যে দেওয়া হয় যে অনুষ্ঠানে, পুরোটাই হচ্ছে মধ্যপদ, পুরোটাই হচ্ছে মধ্যপদ। তার মানে নেসেসারি না যে মধ্যপদ মধ্যেই থাকতে হবে। মানে মনে করো আমাদের পছন্দের এক্সাম্পল তো এইটা বেসিক্যালি, তাই না? সিংহ চিহ্নিত আসন, সবচেয়ে প্রিয় এক্সাম্পল আমাদের। সিংহ চিহ্নিত আসন সমান হচ্ছে সিংহাসন, সিংহাসন, তাই তো? তো এইখানে পূর্বপদ হচ্ছে সিংহ, তোমার পরপদ হচ্ছে আসন, কারণ এখানে সিংহ আগে আছে আসন পরে আছে। তো মধ্যপদ হিসেবে চিহ্নিতটা কিন্তু এখানে বাদ পড়ে যাচ্ছে, চিহ্নিতটা এখানে বাদ পড়ে যাচ্ছে, বাট এখানে মধ্যপদটা মধ্যে। কিন্তু তার মানে এই না যে মধ্যপদ সবসময় মধ্যেই হবে। যেমন এইখানে দেখো গায়ে হলুদ, এখানে গায়েটা হচ্ছে পূর্বপদ, হলুদটা পরপদ, এখান থেকে নির্ণয় করব গায়ে হচ্ছে পূর্বপদ, হলুদ হচ্ছে পরপদ, বাকি যতটুকু আছে দেওয়া হয় যে অনুষ্ঠানে পুরোটাই মধ্যপদ, পুরোটাই মধ্যপদ। ডান? ইয়াস, ঠিক আছে, বুঝতে পারলাম। তাহলে চলো, তাহলে মধ্যপদলোপী যে কর্মধারয় সমাস সেটাও আমরা আইডিয়াটা ক্লিয়ার করে ফেললাম। এইবার চলো উপমান উপমিত কর্মধারয় সমাস তো অলরেডি আমরা বুঝি, কিছু উপমান কর্মধারয় সমাসের এক্সাম্পল দেখি যে ম্যাচ করে কিনা। যেমন দুধের মতো সাদা, তার মানে কি বলেছিলাম ভাইয়া? ভাইয়া কি বলেছিলাম? যার সাথে তুলনা করা হবে সে থাকবে, এবং যা যেই জিনিসটার ভিত্তিতে, যে কমন গ্রাউন্ডের ভিত্তিতে তুলনা করা হবে সে থাকবে। তার মানে উপমান থাকবে, উপমান কর্মধারয় সমাসে উপমান অর্থাৎ যার সাথে তুলনা করা হবে সে থাকবে, এবং তাদের যে কমন গ্রাউন্ডটা বা তাদের যে সাধারণ ধর্মটা সেটা থাকবে। আমরা এবার একটু মিলিয়ে দেখি আমার কথা মিলে কিনা, দুইটাই থাকবে। আচ্ছা, যেমন দুধের মতো সাদা, তো সাদাটা হচ্ছে কমন গ্রাউন্ড, সাদার ভিত্তিতে তুলনা করা হয়েছে, এবং উপমান হচ্ছে যার সাথে তুলনা করা হবে, দুধের মতো, ঠিক আছে, দুধের সাথে তুলনা করা হয়েছে, তার মানে এটা একটা উপমান কর্মধারয় সমাস। তারপর দেখো ফুটির মতো ফাটা, তাহলে তুলনার বিষয়টা হচ্ছে ফাটা, কমন গ্রাউন্ড হচ্ছে ফাটা, আর ফুটি কি? ফুটি হচ্ছে গিয়ে আমাদের উপমান। ক্লিয়ার? উপমান কর্মধারয় সমাস ক্লিয়ার? চলো এবারে উপমিত কর্মধারয় সমাস একটু মিলিয়ে দেখি। আচ্ছা, এবার চলো এবার উপমিত কর্মধারয় সমাস একটু মিলিয়ে দেখি তো এক্সাম্পল। আচ্ছা, এটা একটু দেখি। অরুণ রাঙা যে কর্মধারয় সমাসের উদাহরণ, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজে আসা প্রশ্ন। রূপক উপমিত কর্মধারয়, উপমান কর্মধারয় সমাস আর মধ্যপদলোপী কর্মধারয় সমাস। অরুণ রাঙা, প্রথমে ব্যাস বাক্যটা লিখে ফেলতে হবে। অরুণের, অরুণের ন্যায় রাঙা, মানে অরুণের মতো রাঙা। তার মানে কি? তার মানে এখানে কি কি আছে?
তার মানে এখানে 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 হচ্ছে যার সাথে তুলনা করা হচ্ছে সেই বেচারা আছে, উপমান আছে, এবং যেটার ভিত্তিতে তুলনা করা হচ্ছে রাঙা সেটা আছে, কমন গ্রাউন্ডটা আছে। যদি দুইটাই থাকে তাহলে সেটাকে আমরা কি বলি? যদি দুইটাই থাকে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে, বলো তোমরা বলতেই। একজন বলছে ধর্ম কেন বলা হলো? ধর্ম মানে হচ্ছে ফিচার বাবা, ধর্ম মানে রিলিজিয়ন, একমাত্র ধর্মের একমাত্র অনুবাদ রিলিজিয়ন না। কত নম্বর প্রশ্ন? 5 নম্বর। ওকে, 5-এর উত্তর দেখি পারি কিনা। হ্যাঁ দাও, এবার উত্তর দাও। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন কিন্তু দেখো পারো কিনা। অরুণ রাঙা যে কর্মধারের সমস্যার উদাহরণ। অরুণের মতো রাঙা, ব্যাস বাক্য হচ্ছে অরুণের মতো রাঙা। অরুণের মতো, তাহলে অরুণের সাথে তুলনা করা হচ্ছে, যার সাথে তুলনা করা হয় তাকে উপমান বলে, যার সাথে তুলনা তার হয় অপমান, যার হয় অপমান তার নাম উপমান। তাহলে আমাদের এই যে অরুণের বা সূর্যের মতো, এইটা হচ্ছে কি আমাদের উপমান, কারণ এই বেচারার সাথে তুলনা করা হয়েছে। আর রাঙা, রাঙা মানে হচ্ছে লাল, কিসের ভিত্তিতে তুলনা করা হচ্ছে? এই লালত্বের ভিত্তিতে তুলনা করা হয়েছে, এটাকে বলা হয়, আমি তোমাদেরকে কমন গ্রাউন্ড বলছি, কিন্তু তোমরা যখন বইতে পড়বা ব্যাকরণ বইতে এটাকে লেখা দেখবে হচ্ছে সাধারণ ধর্ম বা কমন ফিচার। ওকে, কি হবে এটা? হ্যাঁ হ্যাঁ, একদম হচ্ছে ভুলে সিধা গাইছি, বাহ চমৎকার থাসিন পণ্ডিত। কারেক্ট আনসার হচ্ছে উপমান কর্মধারয় সমাস। ইয়াস, যারা যারা সি উত্তর দিয়েছো, একজন ভুলেও দিয়েছে নাকি, তার উত্তরটাও সঠিক হয়েছে। সো ফার্স্ট হচ্ছে মিনজু আক্তার, সেকেন্ড হচ্ছে নওরিন তাবাসসুম মনিরা, এবং থার্ড হচ্ছে অর্পিতা। ভেরি গুড। অলরাইট, উপমিত কর্মধারয় সমাস। চলো এবার আমরা একটু যদি এক্সাম্পল মিলাই দেখি, দেখো আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম হচ্ছে যে উপমিত কর্মধারয় সমাসে উপমান যে পদটা, উপমান পদটা কি আছে নাকি নাই? উপমান পদ, আর আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে গিয়ে কমন গ্রাউন্ড বা সাধারণ ধর্ম। ঠিক আছে, সাধারণ ধর্ম। সো আমি তোমাদেরকে বলেছিলাম যে উপমিত কর্মধারয় সমাসে উপমান পদটা ঠিকই থাকে, ঠিকই থাকে। থাকে না কি? থাকে না হচ্ছে গিয়ে সাধারণ ধর্মটা থাকে না, সাধারণ ধর্মটা থাকে না, সাধারণ ধর্মটা থাকে না। তাহলে তো দেখি পুরুষ সিংহের ন্যায়, তার মানে একজন পুরুষকে তুলনা করা হচ্ছে সিংহের সাথে, সিংহের সাথে তুলনা করা হচ্ছে, তাহলে উপমান পদ আছে সিংহ, উপমান পদ আছে। কিন্তু পুরুষ সিংহের ন্যায় যে বলছে, একজন পুরুষকে সিংহের সাথে তুলনা করছে কিসের ভিত্তিতে? ওই পুরুষের কি সিংহের মতো দাঁড়িয়ে আছে, নাকি ওই পুরুষটা সিংহের মতো হালুম করে ডাক দেয়, নাকি সে মাংসাশী? কোন গ্রাউন্ডের ভিত্তিতে আসলে তুলনা করা হয়েছে, কমন গ্রাউন্ডটা কি, সাধারণ ধর্মটা কি, সেটার যেহেতু উল্লেখ নাই, এই কারণে এটাকে আমরা বলবো হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। ক্লিয়ার কিনা এবার বলো, ক্লিয়ার হলে ক্লিয়ার কিনা বলো। আর জীবনেও কোনোদিন রূপক উপমান আর উপমিত কর্মধারয় সমাস মানে ভুলবা কিনা সেটা আমাকে লিখে জানাও। ওকে, বুঝছি সবাই? আমি কিন্তু বুঝে ফেলছি। ঠিক আছে, সো আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগছে? তুমি যদি এইচএসসি 26 ব্যাচের হও তাহলে সেটা তুমি লিখে জানাবা, এইচএসসি 26 স্টার স্টুডেন্টস এই গ্রুপটাতে। ঠিক আছে, আর তুমি যদি এইচএসসি 27 এর হও, 27 ব্যাচের হও, তাহলে একই সেম যে তোমাদের গ্রুপ আছে এইচএসসি 27 স্টার স্টুডেন্টস 10ms, এই গ্রুপটাতে আমরা লিখে জানাবো আজকের ক্লাসটা কেমন লাগলো ওভারঅল সেটা। ঠিক আছে, আজকের ক্লাসের রিভিউ কোথাও দিবা? এই দুইটা গ্রুপে দিয়ে দিবা। সবার ক্লাস রিভিউ অ্যাপ্রুভ করা সম্ভব নয়, এই জন্য আমি কি করব, সবচেয়ে ভালো যারা রিভিউ লিখবা টপ 5, এইচএসসি 26 গ্রুপের টপ 5 এবং এইচএসসি 27 গ্রুপের টপ 5, মোট 10টা পোস্ট দুইটা আলাদা গ্রুপে আমি অ্যাপ্রুভ করে দিব নিজে পড়ে। বাট আমি সব লেখাই পড়ি, সবার সাজেশন ফিডব্যাকই আমি নেই। এই কারণেই আমার ক্লাস তোমাদের আসলে ভালো লাগে, কারণ স্টুডেন্টরা কি চায়, স্টুডেন্টদের আমার কাছে কোন জিনিসটা ভালো লাগে, এটা যখন ওরা বলে আমি পরবর্তী ক্লাসে সেই জিনিসগুলো আরো বেশি বেশি করে
বলার এবং করার চেষ্টা করি, এবং স্টুডেন্টরা যে জিনিসগুলো বলে হচ্ছে ভাইয়া ভালো লাগে না, সেগুলো আমি পুরোপুরি বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করি। এই জন্যই আমার ক্লাসটা তোমাদের ভালো লাগে। সো আমার পরবর্তী ক্লাসগুলো আরো ভালো লাগুক, এটা যদি তোমরা চাও তাহলে তোমাদের কি করতে হবে, এইচএসসি 26 এর হলে এইচএসসি 26 স্টার স্টুডেন্টস 10ms গ্রুপে ক্লাস রিভিউ লিখবা, এইচএসসি 27 এর হলে এইচএসসি 27 স্টার স্টুডেন্টস 10ms গ্রুপে তোমরা লিখবা। ওকে, ঠিক আছে। সো এইচএসসি 26 এর যারা, এইবার তাদের জন্য আমি একটু দেখাই যে তাদের জন্য একটা ব্যবস্থা আছে আমাদের। তাদের জন্য কি ব্যবস্থা সেটা একটু দেখাই। সো এইচএসসি 26 এর যদি হয়ে থাকো তুমি, তাহলে তুমি করবা কি, তুমিও 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে চলে যাবা ফার্স্টে। ঠিক আছে, তুমিও 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে চলে গিয়ে তুমি হচ্ছে এইখানে সার্চ বারে লিখবা হচ্ছে 26, তোমার ব্যাচটাই লিখে দেখি তো কি আসে। 26 লিখলাম, দেখো এখানে কিন্তু সবগুলো কোর্সের নাম চলে এসেছে। সো এইচএসসি 26 অনলাইন ব্যাচ বাংলা 2.0, এইটাতে তুমি চাইলে ভর্তি হতে পারো। ঠিক আছে, চাইলে তুমি এই কোর্সটাতে ভর্তি হতে পারো। ওকে, এই কোর্সটা যেহেতু আরো আর্লি শুরু হয়েছে, এই জন্য এই কোর্সটার দাম অবধারিতভাবে কম, আগে আরো বেশি ছিল। এখন যেহেতু খুব বেশি ক্লাস বাকি নেই, এই জন্য কোর্সের দাম কমানো হয়েছে। বাট এইটার জন্য এইচএসসি 26 এর যারা, তাদের প্রোমো কোডের জন্য তোমরা একটু আমাকে মেসেঞ্জারে নক দিও, আমি তোমাদেরকে প্রোমো কোডটা দিয়ে দিব। সো প্রোমো কোডটা দিলে তুমি আরো ডিসকাউন্টে এখানে ভর্তি হতে পারবা। আর যদি তুমি হচ্ছে আমাদের শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্সে ভর্তি হতে চাও, সেটাও তোমাদেরকে একটু দেখাই দিই। সেটা কি করবা, তুমি মনে করো 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে ঢুকলা। 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে ঢোকার পরে, আচ্ছা একদম হচ্ছে পোস্ট দিতে, বাবা পোস্ট দিব, দেখো আবার সার্চ বারে যাও, লিখবে হচ্ছে এসএমপি, শেষ মুহূর্তে প্রস্তুতি। দেখি তো লিখে এসএমপি। ঠিক আছে, সো এইচএসসি 26 শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্স, ক্লিক করো এখানে। ক্লিক করার পরে তুমি কিন্তু চলে আসছো বাংলা ইংরেজি আইসিটি যে কোর্সটা, এইচএসসি 26 এর জন্য শেষ মুহূর্তে প্রস্তুতি। সো এইখানে অলরেডি ডিসকাউন্ট চলছে। তারপরেও যদি তোমরা ডিসকাউন্ট চাও, টিচারদেরকে নক দিবা, তোমাদের সব টিচারদের কাছেই প্রোমো কোড আছে। আমার কাছ থেকে প্রোমো কোড নিতে চাইলে আমাকে নক দিও, আমি তোমাকে প্রোমো কোডটা দিয়ে দিব। এই প্রোমো কোডটা অ্যাড করলে তুমি আরো ডিসকাউন্টেড প্রাইসে এই কোর্সটাতে ভর্তি হতে পারবা। ওকে, ভেরি গুড। একদম বলছে এসএমপি কোর্সে এনরোল করে ফেলছে 1 মাস আগেই। যারা যারা অলরেডি আমাদের এইচএসসি 26 শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্সে এনরোল করে ফেলেছো, তারা কাইন্ডলি বিগত বছরের যে রেকর্ডেড ক্লাসগুলো, আর্কাইভ ক্লাসগুলো অলরেডি তোমাদের দিয়েছি আমরা, সেগুলো দেখে তোমাদের টেস্টের জন্য প্রিপারেশন নাও। টেস্টের পরে তোমাদের সকল দায়িত্ব আমরা নিচ্ছি, টেস্টটা একটু তোমাদের নিজ দায়িত্বে একটু আগাতে হবে। একজন বলছে এসএমপি মানে কি? এসএমপি মানে হচ্ছে শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্স। এই কোর্সটা দুই ধরনের স্টুডেন্টের জন্য খুবই অ্যাপ্লিকেবল। এক ধরনের স্টুডেন্ট হচ্ছে যারা রিস্টার্ট করতে চায়, মানে মনে করো ফার্স্ট ইয়ারে তেমন কিছু পড়া হয় নাই, সেকেন্ড ইয়ারে পড়েছি কিন্তু খুব বেশি মনে নাই, একদম শুরু থেকে যারা শুরু করতে চায়, জিরো থেকে যারা স্টার্ট করতে চায়, তাদের জন্য এই কোর্সটা আমরা লঞ্চ করি। আর যারা হচ্ছে গিয়ে রিভিশন করতে চায়, যারা সারা বছর পড়েছে, মনে করো আমাদের কাছে একদম শুরু থেকে বাংলা ইংলিশ আইসিটি বলো, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বলো, যে কোর্সগুলো আছে, যারা একদম শুরু থেকে আমাদের কাছে পড়েছে বা অন্য যে কোনো জায়গায় পড়েছে, যাদের শুধুমাত্র রিভিশন দরকার, তাদের জন্য এই কোর্সটা উপযোগী। আবার যারা একদম জিরো থেকে পড়তে চায়, তাদের জন্য এই কোর্সটা উপযোগী। এই কোর্সে আমরা সব ইম্পর্টেন্ট জিনিসপত্র পড়িয়ে দিব। বাট আমাদের সারা বছরের কোর্সে আমরা অ্যাডমিশন সহ পড়াই, অ্যাডমিশনে যা যা কিছু আসতে পারে সেগুলো সহ তোমাদেরকে পড়াই। কিন্তু এই কোর্সে শেষ মুহূর্তে প্রস্তুতিতে যেহেতু জীবন বাঁচানোই দায়ী, এটা একদম আইসিইউর মতো, লাইফ সাপোর্টের মতো, এখানে আমরা শুধুমাত্র এইচএসসি তে যা যা কিছু গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদেরকে পড়াবো। ক্লিয়ার কিনা কোর্স নিয়ে, ব্যাচ নিয়ে, সেটা আমাকে বলো, তারপর আমরা আবার পড়ার টপিকে ফেরত যাবো। মিমাক্তা বলছে ভাইয়া কিভাবে বুঝবো কোনটা কোন সময় সব কি মুখস্থ করা লাগবে কিনা? উত্তর হচ্ছে যে সবকিছু মুখস্থ করা লাগবে না, বাট প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেন গুলো মুখস্থ করা লাগবে। না আফরিন জেরিন, শুধু যদি বাংলা কোর্স কিনতে চাও তাহলে তুমি এইচএসসি 26 এর এই যে, তাহলে তুমি হচ্ছে শুধু যদি বাংলা কোর্স কিনতে চাও তাহলে 26 লিখো। 26 লিখলে দেখবে হচ্ছে এইখানে এই যে আমার আর ফার্স্ট সেমের ছবি যেটা আছে, এইটাতে ক্লিক করবা, তাহলে তুমি শুধু বাংলা কোর্সে ভর্তি হতে পারবা। এই যে এইটা এইচএসসি 26 অনলাইন ব্যাচ বাংলা 2.0, এই কোর্সটাতে ভর্তি হতে পারবা। সো আর তুমি যদি হচ্ছে বাংলা ইংলিশ আইসিটিতে একসাথে ভর্তি হতে চাও, তাহলে শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্স। ক্লিয়ার ভাইয়া? ওকে, ভেরি গুড। গ্রুপ সাবজেক্টের জন্য কোর্স আছে একই, মানে তুমি এই যে তুমি মনে করো ক্লাস 6 to 12 এ ক্লিক করো, এখানে এইচএসসি তে ক্লিক করো,
তারপরে তুমি যেই ব্যাচেরই হও তোমার সবগুলা জিনিসপত্র এখানে পাবা। এখন শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্সগুলো একটু নিচের দিকে আছে, যে লাইভ কোর্স সমূহ আছে না, তুমি যদি সায়েন্সের হও তাহলে তোমার জন্য এই কোর্সটা এইচএসসি 26 শেষ মুহূর্তে প্রস্তুতি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি। তারপর তুমি যদি ব্যবসা শিক্ষার হও তাহলে তোমার জন্য এই কোর্সটা, তুমি যদি মানবিক বিভাগের শিক্ষার্থী হও তোমার জন্য এই কোর্সটা, আর তুমি যদি বাংলা ইংলিশ আইসিটি মানে তুমি যদি যে কোনো গ্রুপেরই হও তুমি এই কোর্সটা করতে পারো। বুঝছো? আর যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে যে কোনো সময় কল করতে পারো 16910 এই নম্বরে। না এখনো ক্লাস শেষ না, ক্লাস তো আরো আধা ঘন্টা আছে, ক্লাস আরো আধা ঘন্টা আছে। চলো পেইড প্রমোশন শেষ, মার্কেটিং শেষ, এখন চলো আবার আমরা আমাদের ক্লাসে ফেরত যাই। ওকে চলো ক্লাসে চলে এলাম। সেটা হচ্ছে আমাদের রূপক কর্মধারের সমাস খুবই সহজ। রূপক কর্মধারের সমাস হচ্ছে কবি সাহিত্যিকরা যে অবাস্তব কল্পনাগুলো করে না ওইগুলোই রূপক কর্মধারের সমাস। যেমন বিষাদ সিন্ধু মানে কি, বিষাদ রূপ সিন্ধু মানে আমার দুঃখটা এত বড়, সিন্ধুর মতো বড়, সমুদ্রের মতো বড়, নদীর মতো বড়। যখন কেউ এটা বলে তখন সেটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। এটাকে কি বলবো? রূপক কর্মধারয় সমাস। আচ্ছা বুঝতে পেরেছি। হ্যাঁ নুসরাত জাহান তুমিও ফলো করতে পারো। রূপক কর্মধারয় সমাস ক্লিয়ার হলে একটু ক্লিয়ার বলে ফেলো। এক্সাম্পল দেখো, এই যে যেমন বিষাদ সিন্ধু, তারপর হচ্ছে গিয়ে ক্রোধানল, ক্রোধরূপ অনল, ক্রোধানল, বিষাদরূপ সিন্ধু, বিষাদ সিন্ধু, এগুলোকে কি বলে? এগুলোকে বলা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। রূপক কর্মধারয় সমাস। একজন বলছে এসএনপি কি এইচএসসি 26 ব্যাচের জন্য কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ। শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্সটা বুঝতেই পারছো একদম লাস্ট মোমেন্ট প্রিপারেশন, এটা এইচএসসি 26 এর জন্য। কারণ এইচএসসি 25 ব্যাচের রেজাল্ট ভয়াবহ খারাপ হয়েছে। সো এইচএসসি 26, এইচএসসি 27 হচ্ছে আমাদের উত্তেজিত 27 ব্যাচ, আর এইচএসসি 26 হচ্ছে আতঙ্কিত 26 ব্যাচ। তো আতঙ্কিত 26 ব্যাচের আতঙ্ক কাটানোর জন্যই আমরা নিয়ে এসেছি শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্স। ক্লিয়ার? ওকে ভেরি গুড। চলো এইবার আমরা একটু এক্সাম্পল যদি দেখি, যেমন প্রেম রূপ দরিয়া, জ্ঞান রূপ বৃক্ষ, মানে জ্ঞান নলেজের সাথে কি আসলে গাছের সরাসরি কোনো তুলনা হয়? এই যে সরাসরি তুলনা করা যাচ্ছে না, এই কারণে এটাকে আমরা বলবো হচ্ছে রূপক কর্মধারয় সমাস। অলরাইট, সো আবারও এইচএসসি 27 এর জন্য এটা, এইচএসসি 27 যারা তারা আমার যে প্রোমো কোডটা রয়েছে ফারহান এইচএসসি 27, এই প্রোমো কোডটা দিয়ে তোমাদের যে অনলাইন ব্যাচ বাংলা কোর্স আছে এখানে ভর্তি হয়ে যেতে পারো। ঠিক আছে, এইবার একটা এক্সাম্পল দেখি, একটা প্রশ্ন দেখি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমিউনিটি আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে তুষার ধবল কোন সমাসের উদাহরণ? দেখি এটা পারি কিনা। তুষার ধবল কোন সমাসের উদাহরণ? ক্লাসের শেষ, ক্লাস ছেড়ে এখনই চলে যেও না, ক্লাসের শেষে কিন্তু আমি তোমাদের জন্য সব বোর্ডের প্রশ্নগুলো রাখছি, বুঝছো? ওইগুলো পড়লেই তুমি এইচএসসি তে ভালো নম্বর পাবা। ওইটা পড়লেই তুমি এইচএসসি তে ভালো নম্বর পাবা। বলো এটার উত্তর দাও। তুষার ধবল মানে কি? মানে হচ্ছে তুষার ধবল মানে হচ্ছে তুষারের মতো, তুষারের মতো ধবল বা সাদা, তুষারের মতো ধবল বা সাদা। তার মানে এটার মধ্যে, এইটার মধ্যে যার সাথে তুলনা করা হচ্ছে তুষার সেও আছে, যেটার ভিত্তিতে তুলনা করা হচ্ছে সেটাও আছে। তাহলে ঠিক এটা তো উপমান কর্মধারয় সমাস। এই তো আমরা পেরে গেছি, তাই না? দেখেছো উপমান কর্মধারয় সমাস চেনা কি খুব কঠিন? কারেক্ট আনসার হচ্ছে বি, উপমান কর্মধারয় সমাস। পারবো না ইনশাআল্লাহ এখন থেকে। সো দেখে নিতো ফার্স্ট সেকেন্ড থার্ড কারা হলো। প্রথম হয়েছে সুমাইয়া, সেকেন্ড হয়েছে নীরব দাস, এবং থার্ড হয়েছে আফসানা আক্তার। কংগ্রেচুলেশন তোমাদের সবাইকে, ভেরি গুড। পরেরটা দেখি, রোজ রোজ হররোজ সমাসটি কোন অর্থে নিষ্পন্ন? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। রোজ রোজ হররোজ এটা কোন সমাস? আচ্ছা ফাতেমা জোহরা বলছে ভাইয়া মধ্যপদলোপী কর্মধারয় সমাস কিভাবে চিনব? বলছি দাঁড়াও,
আগে এই প্রশ্নটার উত্তর দাও। এটা হচ্ছে আমাদের কত নম্বর প্রশ্ন? 7 নম্বর প্রশ্ন। 7। ইয়েস, এটার উত্তর দাও দেখি। রোজ রোজ হররোজ কোন সমান, কোন অর্থ? সাদৃশ্য না, সাদৃশ্য মানে হচ্ছে সিমিলারিটি, সেটা না। নৈকট্য মানে হচ্ছে কাছাকাছি, সেটাও না। পৌনপুনিকতা মানে কি? পৌনপুনিকতা মানে হচ্ছে বারবার। পৌনপুনিকতা মানে হচ্ছে বারবার, বারবার একই ঘটনা বারবার ঘটা, এটাই হচ্ছে পৌনপুনিকতা। রোজ রোজ হররোজ মানে কি? হররোজ প্রতিদিন একই জিনিস হওয়া, তার মানে এটার উত্তর হচ্ছে পৌনপুনিকতা। এটার উত্তর হচ্ছে পৌনপুনিকতা। দেখেছো, সমাস থেকেই প্রশ্ন আসছে, কিন্তু তার মানে এই না যে একদম সরাসরি সমাসের ব্যাকরণের টপিক দিয়েছে, তা কিন্তু নাও হতে পারে। বুঝেছি? ওকে, কারেক্ট অ্যান্সার হচ্ছে সি, পৌনপুনিকতা। দেখি ফার্স্ট সেকেন্ড থার্ড কারা হলো। ফার্স্ট হয়েছে সামিহা খান রাইসা, সেকেন্ড হয়েছে আফসানা আক্তার, এবং থার্ড হয়েছে আবিদা সুলতানা। কংগ্রেচুলেশনস তোমাদের সবাইকে। আচ্ছা, এইবার চলো আমরা আমাদের বহুব্রীহি সমাসের দিকে একটু যাব। এবার আমরা একটু বহুব্রীহি সমাসে যাই, কারণ বহুব্রীহি সমাসে বোঝার বিষয়টা একটু বেশি, বা নিনজা টেকনিকের ব্যাপার আছে। চলো বহুব্রীহি সমাসে যাই। ইয়েস, আমরা আসলাম এবার বহুব্রীহি সমাসে। এখন আমরা একটু বহুব্রীহি সমাসটা বোঝার চেষ্টা করবো। আমি আগেই বলেছি আজকের ক্লাসে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাগুলো সেগুলোতে আমরা ফোকাস করার ট্রাই করব। যে জায়গাগুলোতে আমাদের স্টুডেন্টরা ভুল করে সেই জায়গাগুলোতে ফোকাস করব, এবং যে জায়গাগুলো নিয়ে স্টুডেন্টরা কনফিউজ থাকে, বাসায় শুধু বই পড়ে যে জায়গাগুলো বোঝা যায় না সেগুলোতে ফোকাস করব। এই জন্য আমরা চলে এসেছি এখন বহুব্রীহি সমাসে। এখন চলে আসলাম কোথায়? বহুব্রীহি সমাসে। ওকে, সো আমরা চলো একটা একটা করে, সবগুলো আমরা শিখবো না, যেগুলো ইম্পর্টেন্ট আমরা তিনটে জায়গায় ফোকাস করবো। একটা হচ্ছে সমানাধিকরণ, একটা হচ্ছে ব্যাধিকরণ, আর একটা হচ্ছে ব্যতিহার বহুব্রীহি। এই তিনটে সমাস আমরা আমাদের আজকে যে স্বল্প সময়, এই সময়ের মধ্যে শিখে ফেলার চেষ্টা করি। প্রথমে আমরা দেখবো সমানাধিকরণ বহুব্রীহি। সমানাধিকরণ বহুব্রীহি, দেখো এই এক্সাম্পলটা নিয়ে কাজ করি, উচ্চশির। সো সমানাধিকরণ কিভাবে আমরা বুঝবো যে সমানাধিকরণ কোনটা? সমানাধিকরণ কোনটা সেটা একটু কিভাবে বুঝবো সেটা সেটা তোমাদেরকে নিনজা টেকনিকের মাধ্যমে বুঝিয়ে দিব। সো এইখানে পূর্বপদ হচ্ছে বিশেষণ, তার মানে পূর্বপদ অ্যাডজেক্টিভ। মনোযোগ দাও, তোমরা কিন্তু অনেক দুষ্টুমি করছো। পরপদ হচ্ছে কি? পরপদ হচ্ছে নাউন বা বিশেষ্য। ওকে, এখন আমার একটা নিনজা টেকনিক আছে, সেটা একটু তোমরা দেখো। সেটা হচ্ছে সম, সম, এরপর হচ্ছে লিখলাম 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 এ এন, এরপর হচ্ছে আবার আধিকার। এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি, দাঁড়াও। সম এন আধিকার, এখানে এতে কি হয় দেখো, এখানে এতে হয় এই যে অ্যাডজেক্টিভ, হ্যাঁ। এনে কি হয়? এনে হয় এই যে নাউন। বুঝেছো? খুব সহজ নিনজা টেকনিক। সম আন আধিকরণ, কেন? কারণ যেই বহুব্রীহি সমাসে পূর্বপদ হচ্ছে বিশেষণ বা অ্যাডজেক্টিভ এবং পরপদ হচ্ছে বিশেষ্য বা নাউন, সেটাকেই বলা হচ্ছে সমান আধিকরণ বহুব্রীহি সমাস। তাহলে মনে রাখতে হবে না যে আমরা তো ভুলে যাই যে ভাইয়া কোনটা, মানে স্টুডেন্টের যে জায়গায় কনফিউজ হয়ে যায়, ভাইয়া বিশেষণটা আগে নাকি বিশেষ্যটা আগে, ভাইয়া বিশেষণটা পরে নাকি বিশেষ্যটা পরে, দুইটাই কি হবে নাকি কোনটা হবে কি হবে। এই জন্য এই কনফিউশনটা যাতে কখনো তোমাদের না হয়, তোমরা যাতে চোখ বন্ধ করে এটা সঠিক লিখতে পারো, এই জন্য এই নিনজা টেকনিকটা বানানো। বুঝছো কিনা আমাকে বলে ফেলো। বুঝেছি? ক্লিয়ার হলে ক্লিয়ার বলে ফেলো। সো তারপর আমরা এই এক্সাম্পলটা দিয়ে দেখাবো তোমাদেরকে। না, অধিকার সমান এখানে ওটা না, সম এন অধিকার। বুঝতে পেরেছি?
সমান অধিকার, ইয়েস। এন, এ তে অ্যাডজেক্টিভ, এন এ নাউন। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে বিশেষণ আর নাউন মানে হচ্ছে বিশেষ্য। ওকে, চলো এবার একটু এক্সাম্পল নেই। এটা স্ক্রিনশট নেওয়া লাগবে না বাবা, এটা স্লাইডেই থাকবে। এবার একটা এক্সাম্পল দেখছিলাম, এটা হচ্ছে উচ্চ শির। উচ্চ শির কি বলা হয়েছিল ভাইয়া? ভাইয়া আপনি বলেছিলেন যে পূর্বপদটা হবে অ্যাডজেক্টিভ বা বিশেষণ। দেখি তো, উচ্চ, উচ্চ মানে কি? উঁচু। উঁচু এটা কি? এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, মিলেছে? উচ্চ এটা কি? একটা অ্যাডজেক্টিভ, মিলেছে? এন এর প্রথমটা হচ্ছে অ্যাডজেক্টিভ, মিলেছে? ওকে, তারপর হচ্ছে ভাইয়া পরের পার্টটা কি? পরের পার্টটা হচ্ছে শির। শির মানে হচ্ছে মাথা। শির, শির মানে হচ্ছে মাথা। হ্যাঁ, এই যে লিখে দেই, মাথা। মাথা এটা কি? এটা নাউন। নাউন। দেখো, দেখো তো মিলেছে কিনা। পূর্বপদ বলেছিলাম অ্যাডজেক্টিভ, পরপদ নাউন। দেখো পূর্বপদ হচ্ছে অ্যাডজেক্টিভ, পরপদ নাউন। ক্লিয়ার? ওকে, ভেরি গুড। যারা যারা বুঝে ফেলেছো, মনোযোগ যারা দিয়েছো তারাই বুঝে ফেলেছো, খুবই সহজ। সম এন আধিকরণ, সমানাধিকরণ। এতে অ্যাডজেক্টিভ আর এন এ হচ্ছে নাউন। যেহেতু এখানে এটা আগে তাই পূর্বপদ অ্যাডজেক্টিভ, যেহেতু এনটা পরে তাই পরপদ নাউন। পরপদ নাউন। ওকে, ঠিক আছে। এরপর আমরা পরেরটাতে যাই, সেটা হচ্ছে ব্যাধিকরণ বহুব্রীহি। এরপর আমরা দেখবো হচ্ছে ব্যাধিকরণ বহুব্রীহি। তো ব্যাধিকরণ বহুব্রীহিটা মনে রাখার নিনজা টেকনিক কি তোমরা চাও? ব্যাধিকরণ বহুব্রীহি মনে রাখার নিনজা টেকনিক কি তোমরা চাও কি চাও না সেটা বলো। চলো আমরা ব্যাধিকরণ বহুব্রীহিটাও কিভাবে মনে রাখতে হয় একটা সহজ নিনজা টেকনিক দিয়ে সেটা শিখে ফেলি। সায়েন্সের স্টুডেন্ট হলে ভালো হয়, বাট সায়েন্সে না হলে বুঝবে, এত কঠিন কিছু না। আমরা ফোকাস করবো হচ্ছে এই শব্দটাতে। শব্দটা হচ্ছে ব্যাধি। শব্দটা হচ্ছে ব্যাধি। ব্যাধি মানে কি? ব্যাধি মানে হচ্ছে রোগ। তো আমরা একটা একটা রোগ লিখি, সেটা হচ্ছে ক্যান্সার। ক্যান্সার রোগটার ক্ষেত্রে কি হয় জানো? ক্যান্সার রোগটার ক্ষেত্রে কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধি হয়। তো আচ্ছা, খুবই ডেঞ্জারাস একটা ব্যাপার ভাইয়া। তো আমরা একটু লিখে ফেলি, কোষ, কোষের 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 একদম মেইন পার্টটাকে কি বলে? নিউক্লিয়াস। তাহলে কোষের সিগন্যাল হিসেবে, সাইন হিসেবে আমরা লিখে ফেলি একটা নিউক্লিয়াস, এন লিখে ফেললাম। কি হয় ব্যাধিতে? ক্যান্সারে কি হয়? এই কোষটার অনিয়ন্ত্রিত বৃদ্ধি হতে থাকে। মানে একটা এরকম কোষ ছিল, এটা আর একটা হয়ে গেল, আর একটা হয়ে গেল, এরকম হয়ে গেল মাল্টিপল। মানে একটা পর একটা আরো বৃদ্ধি পেতে থাকলো। এটা একটা এন, এটা একটা না এন। আগে একটু আগে কি শিখেছি? এন মানে কি? এন মানে হচ্ছে নাউন। এন মানে হচ্ছে নাউন। তাহলে পূর্বপদ নাউন, পরপদ নাউন। ঠিক আছে, পূর্বপদ নাউন, পরপদ নাউন। আচ্ছা, যেমন যেমন এক্সাম্পল যদি দেখি যে, ওকে, বোটা খসা। বোটা এটা একটা নাউন, খসা এটা একটা নাউন। ঠিক আছে, আরো ভালো এক্সাম্পল হচ্ছে আশি বিষ। আশি মানে হচ্ছে দাঁত। আশি মানে হচ্ছে দাঁত। দাঁত এটা একটা নাউন, বিষ এটাও একটা নাউন। তার মানে ব্যাধিকরণে পূর্বপদ নাউন, পরপদ নাউন। বুঝেছি? মনে রাখতে পারবো? আচ্ছা, বুঝতে পেরেছি, মনে রাখতে পারবো। তাহলে আমরা দুইটা নিনজা টেকনিক দিয়ে কিভাবে আমাদের ব্যাতিহার বহুব্রীহি সমাস মনে রাখতে হয় সেটা শিখেছি না? ব্যাতিহার এখনো শিখিনি আমরা। ব্যাধিকরণ শিখেছি এবং আমরা শিখেছি হচ্ছে সম এন অধিকরণ বহুব্রীহি সমাস। ক্লিয়ার হলে ক্লিয়ার লিখে ফেলো, তাহলে আমরা ব্যাতিহারে চলে যাব। ক্লিয়ার হলে ক্লিয়ার লিখে ফেলো, তাহলে আমরা চলে যাব ব্যাতিহারে। ক্লিয়ার? ওকে, এইবার আমরা যাব হচ্ছে পরেরটা ব্যাতিহারে। পরেরটা ব্যাতিহারে। চলো, ব্যাতিহার বহুব্রীহি সমাস ঘটনাটা কি? এইখানে আমরা দেখতে পাচ্ছি ভাইয়া একটা শব্দ আছে হার। আবার একটা নিনজা টেকনিক, হার। হার মানে কি? যদি কারোর হার হয়, মানে মানে কেউ যদি হেরে যায়। হ্যাঁ, বিনা পানি একটা ভালো এক্সাম্পল, বিনা পানি।
মানে পানি অর্থ হচ্ছে ওই ওয়াটার, জল না, এই পানি মানে হচ্ছে হাত, হাতে বিনা যায় সেটা হচ্ছে বিনা পানি। তো বিনাও একটা হচ্ছে নাউন, পানিও একটা নাউন। এখন চলো যেটা দেখছিলাম ব্যতিহার, হার আছে তার মানে কেউ হারছে, তার মানে কি, কারণ সে জয়ও আছে, কেউ হারা মানেই তো কেউ কেউ জয় হচ্ছে, তাই তো? হার জিত চিরদিন থাকবে, তবুও এগিয়ে যেতেই হবে। তার মানে এখানে দুইটা জিনিস মাথায় রাখবে, একটা হচ্ছে দুইটা পক্ষ থাকবে এবং একই ধরনের কাজ করবে। জিনিসটা কি বোঝাচ্ছি তারাও, দুইটা পক্ষ থাকবে এবং একই ধরনের কাজ করবে। মানে মনে করো খেলা হচ্ছে, আবারও সেই ব্রাজিল আর্জেন্টিনা, কখনো ব্রাজিল গোল দেওয়ার চেষ্টা করছে, আর্জেন্টিনা সেই গোল ঠেকানোর চেষ্টা করছে, আবার কখনো আর্জেন্টিনা গোল দেওয়ার চেষ্টা করছে এবং ব্রাজিল সেটা ঠেকানোর চেষ্টা করছে। অর্থাৎ তাদের মধ্যে একটা পারস্পরিক ক্রিয়া হচ্ছে। তার মানে যখন তুমি দেখবা যে হার এবং জয় থাকবে, হার জিত তখনই থাকবে যখন একটা খেলা অথবা যুদ্ধ হতে পারে, যেখানে যেখানে দুইটা পক্ষ থাকে এবং দুইটা পক্ষ একই ধরনের কাজ করে জেতার ট্রাই করতে থাকে। এখন যদি একটু এক্সাম্পলে আসি, সেটা হচ্ছে যেমন হাতাহাতি, কানাকানি, লাঠালাঠি, মারামারি, ধাক্কাধাক্কি, পারাপারি, গুতাগুতি, কোলাকুলি, সবগুলো হচ্ছে আমাদের ব্যতিহার বহুব্রীহি সমাস। কেমন লাগলো নিনজা টেকনিকটা, এবার বলে ফেলো। আচ্ছা, অনেকে বলছে ক্লাস রিভিউর জন্য ভাইয়া পোজ দিয়ে দাঁড়ালে ভালো হয়, এই যে পোজ দিলাম। ঠিক আছে, তাহলে ক্লাসটা কেমন লাগলো সেটা লিখে জানাবা। এইচএসসি 26 স্টার স্টুডেন্টস 10ms গ্রুপে যদি তুমি 26 ব্যাচের হয়ে থাকো, আর এইচএসসি 27 স্টার স্টুডেন্টস 10ms গ্রুপে যদি তুমি 27 ব্যাচের হয়ে থাকো। আর যে কোনো কিছু নিয়ে যে কোনো সমস্যা, যে কোনো প্রশ্ন, কনফিউশন বা কোর্সে কিভাবে ভর্তি হবা, এটার জন্য যে কোনো সময় কল করতে পারো 16910 এই নম্বরে। এটা আমাদের হটলাইন, 24 ঘন্টায় ওপেন থাকে। বুঝেছি, বুঝলাম এটা। ওকে, সো আমি বলেছিলাম কোন কোন জায়গায় ফোকাস করব, দেখো তো। সমানাধিকরণ শিখে ফেলেছি, ব্যাধিকরণ শিখে ফেলেছি, ব্যতিহার বহুব্রীহি সমাসও শিখে ফেলেছি। ক্লিয়ার? এইবার চলো আমরা ক্লাসটা শেষের দিকে নিয়ে যাব, তবে তার আগে একটা কাজ আছে, সেটা হচ্ছে তোমাদেরকে আমি বলেছিলাম ক্লাসের স্লাইডটা কেন ইম্পর্টেন্ট। ক্লাসের স্লাইডটা আমি তোমাদেরকে দিয়ে দিব তোমাদের গ্রুপে, চিন্তা করো না। আমাদের অ্যাপ আর ওয়েবসাইটেও পাওয়া যায়, তার পাশাপাশি আমি তোমাদেরকে গ্রুপেও দিয়ে দিব। কেন সেটা একটু বলি। সেটা হচ্ছে, আমি সরে দাঁড়াই, সেটা হচ্ছে সমাস এইচএসসি পরীক্ষায় কমন আসে, বানিয়ে বানিয়ে সমাস দেয় না, যে সমাস এর আগে কখনো আসে নাই, যেটা কেউ পারে না, বুঝে না, জানে না, চিনে না, সেগুলো কখনো দিবে না। সমাস যেহেতু কোনো ফিক্সড বই নাই, যেহেতু কোনো ফিক্সড সিলেবাস নাই, এই জন্য তোমাদেরকে বিগত বছরের বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো আসছে সেখান থেকে তোমাদেরকে প্রশ্ন দেওয়া হবে। সো ক্লাসের স্লাইডে, আজকে ক্লাসের স্লাইডে দেখো লাস্টে এসে বিগত বোর্ডে যতগুলো প্রশ্ন ছিল সবগুলো তোমাদেরকে এখানে লিখে দিয়েছি। তোমরা যখন উত্তর করবা তখন তোমাদেরকে একটা গুড নিউজ দেই, এইচএসসি পরীক্ষায় তোমাকে এভাবে মধ্যপদলোপী কর্মধারা এটা লিখতে হবে না, শুধু কর্মধারায় লিখো, শুধু মেইন ক্যাটাগরি যদি তুমি লিখো তাহলেই হবে। ব্যাস বাক্য লিখবা আর মেইন ক্যাটাগরি লিখবা। মেইন ক্যাটাগরি কোনটা ভাইয়া? ওই যে চারটা, মূল চারটা যে প্রকার পড়েছিলাম, দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, তুমি এই চারটা লিখলেই হবে, এই চারটা লিখলেই হবে। ঠিক আছে, ওকে। সো এখানে দেখো, এইখানে আমরা দিনাজপুর বোর্ড দেখতে পাচ্ছি, ঢাকা বোর্ড দেখতে পাচ্ছি। অলরাইট, সো সবগুলো এইভাবে কিন্তু দেওয়া আছে, সমস্যার উদাহরণ যেগুলো পরীক্ষা আসে, এইচএসসি পরীক্ষা আসে, সবগুলো দেওয়া আছে। এইগুলো বাসায় বারবার বারবার করে পড়তে হবে, বারবার বারবার করে এগুলো পড়তে হবে। ক্লাসের স্লাইডটা কোথায় পাবা? আমাদের 10 মিনিট স্কুলের অ্যাপে পাবা, 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে পাবা। বাট তারপরেও যাতে কারোর খুঁজে পেতে কোনো সমস্যা না হয়, এই জন্য আমি 10 মিনিট স্কুলের যে ফ্রি গ্রুপটা রয়েছে, এইচএসসি 26 স্টার স্টুডেন্টস 10ms, এই গ্রুপটাতেও দিয়ে দিব, এইচএসসি 27 স্টার স্টুডেন্টস 10ms এই গ্রুপটাতেও দিয়ে দিব। ওকে, ঠিক আছে। বললাম তো বাবা, উম্মে হাবিবা ইন্নি মাত্রই বললাম, কোথায় পিডিএফটা পাবা? সবগুলো সমাজ দেওয়া আছে, এইগুলো পড়তে হবে বেশি বেশি।
পুরো ক্লাসের স্লাইডে সব আছে বেসিক আলোচনা, কিভাবে জিনিসপত্র বুঝতে পারবা সেটা, আর এইখানে আছে কি পড়লে এইচএসসি পরীক্ষায় নম্বর তুলতে পারবা সেটা। এইখান থেকে পরীক্ষা আসবে, এইখান থেকে তোমার এইচএসসি পরীক্ষা আসবে। দেখেছো, এগুলো সব বোর্ড প্রশ্ন, অনেকগুলো আছে। বুঝতে পেরেছি? সো আমি তোমাকে পুরো ক্লাসটা আরেকবার মানে কি কি শিখলাম, কি কি জানলাম পারলাম সব বলে দিব, বাট ক্লাসের স্লাইডটা তোমরা একটু জোগাড় করে নিতে হবে, ঠিক আছে? অলরাইট, সো চলো। ভাইয়া প্রথমে যে বইয়ের নাম বলেছিলাম ওটা আরেকবার বলুন। ওটা হচ্ছে ডক্টর হায়াত মাহমুদের প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি। ঠিক আছে, সো আজকের ক্লাস নিয়ে তাহলে আলোচনা প্রায় শেষের দিকে। আমি তোমাদেরকে বলেছিলাম যে আজকে সমাসের সবকিছু তো আসলে একটা ক্লাসের মধ্যে সম্ভব না, বাট তোমার সবগুলো সমাসে যা কিছু বিস্তারিত পড়তে হবে সবকিছু এই ক্লাসের স্লাইডে আছে। তুমি যদি স্লাইডটা পড়ে নাও তাহলে ইনশাল্লাহ তুমি পরীক্ষায় ভালো করতে পারবা। বাট যদি তোমার কাছে মনে হয় যে শুধু সমাস পড়লেই তো আর হবে না, অন্যান্য টপিক গুলোরও তো এরকম নিনজা টেকনিক লাগবে। আজকে নিনজা টেকনিক দিয়ে ফারহান ভাইয়ের কাছ থেকে উপমান কর্মধারী শিখে নিলাম, উপমিত কর্মধারী সমাস শিখে নিলাম, তারপর সমানাধিকরণ, ব্যাধিকরণ, ব্যতিহার এগুলো শিখে নিলাম, বহুব্রীহি সমাসগুলা, দ্বন্দ্ব সমাস কিভাবে মনে রাখতে হবে সেটা শিখে নিলাম। সবই ঠিক আছে, কিন্তু এর বাইরেও তো আরো কিছু পড়তে হবে, তাই না? সো সেগুলো পড়ার জন্যই আমাদের যে পেইড ব্যাচটা, সেই ব্যাচটাতে তুমি ভর্তি হয়ে যেও যদি এখনো ভর্তি হয়ে না থাকো। এইচএসসি 26 ব্যাচে যদি তুমি হও তাহলে তুমি ভর্তি হবা এইচএসসি 26 বাংলা 2.0 এই কোর্সটাতে, যদি তুমি শুধু বাংলা পড়তে চাও। আর যদি তুমি মনে করো যে না, বাংলা ইংলিশ আইসিটি তিনটেই পড়তে চাই, তাহলে এইচএসসি 26 শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্স বাংলা ইংলিশ আইসিটি এই কোর্সটাতে তুমি ভর্তি হও। যে কোর্সে তুমি ভর্তি হতে চাও তোমার যে কোনো পছন্দের টিচারের কাছ থেকে ডিসকাউন্ট প্রোমো কোডটা নিয়ে নিও। আমার কাছেও ডিসকাউন্ট প্রোমো কোড আছে, তুমি চাইলে আমাকেও নক দিতে পারো, আমি তোমাদেরকে প্রোমো কোডটা দিয়ে দিব। আর এই ক্লাসটা আজকে মূলত হয়েছে এইচএসসি 27 ব্যাচের জন্য। 27 ব্যাচের জন্য যে কোর্সটা আমাদের রানিং সেটা হচ্ছে এইচএসসি 27 বাংলা অনলাইন ব্যাচ। এই কোর্সটাতে যদি তুমি ভর্তি হতে চাও তাহলে তুমি আমাকে আবার নক দিতে পারো ওই ডিসকাউন্ট প্রোমো কোডের জন্য, অথবা যে কোনো সময় কল করতে পারো 16910 এই নম্বরে। সো আজকের ক্লাসটা কেমন লাগলো তোমাদের কাছে লিখে জানাতে ভুলবে না এইচএসসি 26 এর গ্রুপে এবং এইচএসসি 27 এর গ্রুপে। দেখা হবে আবারও, সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।